শুরু করবো হচ্ছে ফেজর ডায়াগ্রাম অফ প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার, তাই না? তাহলে প্র্যাকটিক্যাল আমরা নর্মালি যে ফেজর ডায়াগ্রামগুলো আমাদের কাছে প্রোভাইড করা হয়, তো দেখা যায় যে হচ্ছে 4 ধরনের সার্কিটের হচ্ছে কি করা হয়, চারটা ফেজর ডায়াগ্রাম আমরা পাই, বুঝতে পারা গেছে? একটা হচ্ছে নো লোড অবস্থায় ফেজর ডায়াগ্রাম অঙ্কন করো বা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো, 2 নাম্বার পাই হচ্ছে রেজিস্টিভ লোডের জন্য, 3 নাম্বার পাই হচ্ছে কি ইন্ডাকটিভ লোডের জন্য, 4 নাম্বার কি বলো ক্যাপাসিটি লোডের জন্য। তো আমরা এখানে ভেক্টর ডায়াগ্রাম 4টা করব না, আমরা আসলে ভেক্টর ডায়াগ্রাম অনেকগুলো করব, বুঝতে পারা গেছে? আমি যদিও বা না দেখাই, আমি হিন্ট দেবো, তোমরা করে নিবা আর কি নিজেদের মতো করে, ঠিক আছে? তাহলে ভেক্টর ডায়াগ্রাম দেখো, মানে আমি একটু কিছু নতুন নতুন হিন্ট দেবো আপনাদের। যেমন আমাদের গতবার ক্লাস টেস্টে সিটিতে আর কি একটা কোশ্চেন আসছিল, সেটা আর কি ইনক্লুড করবো। হ্যাঁ, এখনও প্রিপারেশন ছাড়া আর কি স্যার বলা হয়েছিল যে তোমরা এটা করো, বুঝতে পারছো? আমরা দেখবো সেটা। তো প্রথম ভেক্টর ডায়াগ্রাম দেখবো নো লোডের ভেক্টর ডায়াগ্রাম। অর্থাৎ নো লোড বলতে আমরা কি বুঝবো, মানে ট্রান্সফরমার সেকেন্ডারিতে কোনো কি নেই, কোনো প্রকার লোড নাই, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারটা ফাঁকা রাখলাম। 3 নাম্বারটা কি হতে পারে, যে সেকেন্ডারিতে লোড আছে কিন্তু সেটা কেমন লোড, পিওর রেজিস্টিভ। সেটা কেমন লোড, পিওর রেজিস্টিভ। 4 নাম্বারে আছে কি বলো, পিওর রেজিস্টিভ, সেটা হতে পারে কি পিওর ক্যাপাসিটিভ, এটা হতে পারে, তাই কি না? ওকে, আচ্ছা 5 নাম্বারে কি হতে পারে বলো, পিওর ইন্ডাকটিভ। এটা হল তিন টাইপের লোড আমরা দেখলাম, ঠিক আছে? আবার এই 4 নাম্বারের কি একটা মডিফাইড ভার্সন আমরা পাই, সেটা হচ্ছে যে পিওর ইন্ডাকটিভ না, পিওর ক্যাপাসিটিভ না, শুধু ক্যাপাসিটিভ লোড। তাহলে শুধু ক্যাপাসিটিভ লোড বলতে আমরা কি বুঝবো, সেখানে কি সেটা কি পিওর ক্যাপাসিটর না? তার ভেতর ক্যাপাসিটিভ লোড মানে তার ভেতর ক্যাপাসিটর আছে, আবার কি আছে, রেজিস্টারও আছে, কিন্তু পিওর কথা যদি উল্লেখ নাই, বুঝতে পারছেন নাকি, বুঝেন নাই? একইভাবে এইটার আমরা একটা ভার্সন পাবো, সেটা হচ্ছে কি বলো, পিওর কি ইন্ডাকটিভ, কিন্তু এখানে শুধু কি বলা থাকে বলো, ইন্ডাকটিভ লোডের জন্য, বুঝতে পারছেন? তাহলে আপনাদের বইতে এইটা করা আছে, এইটা করা আছে, 6 করা আছে, আর কি করা আছে, 7 করা আছে, বুঝতে পারছেন? এবং এইটাও করা আছে। আপনাদের বইতে এইটা করা নাই এবং কি এটা করা নাই। আপনাদের বইতে নো লোড ভেক্টর ডায়াগ্রাম করা আছে, তাই না? অর্থাৎ ট্রান্সফরমারের সেকেন্ডারি যদি লোড থাকে তাহলে ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে, ঠিক আছে? আর একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি যখন কি করা, শর্ট করা, তখন আসলে ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে, এটা আমাদের সিটির কোশ্চেন আসছিল, একদম ব্র্যান্ড নিউ কোশ্চেন। হ্যাঁ, এইগুলো মানে কোনো বইতে নাই, ঠিক আছে? এরকম আন্দাজে মনে করে মারি দিলে হবে না। যে মানে ভেক্টর ডায়াগ্রামগুলো বুঝে আঁকবে, বুঝে করতে পারবে, তারাই কেবলমাত্র এইগুলো পারবে আর কি। এটা আননোন, একদম শর্ট সার্কিটেড ট্রান্সফরমার সেকেন্ডারি যদি শর্ট করা থাকে তাহলে ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে, বুঝতে পারছে? তাহলে আমরা 1 দেখব, 2 আমি রেডি করে আনি নেই, তারপরও 2 নাম্বার এখনই করব, 3 নাম্বার করব, 4 নাম্বার করব, 5 নাম্বার করব, বুঝতে পারছেন? 6 নাম্বার আর 7 নাম্বার যেহেতু আপনাদের বইতেই আছে, আপনারা কি করবেন, নিজ দায়িত্ব করবেন, এটা আমি করাবো না, বুঝতে পারছেন? আমি তবু হিন্ট দিয়ে দেবো যে আসলে কেমন কি ডিরেকশন হবে, বুঝতে পারছেন? তাহলে যদি শুধু ইন্ডাকটিভ লোড করে, তার মানে সেখানে ইন্ডাক্টর তো আছেই, রেজিস্টার আছে তার ভিতরে, তাই কি না? ক্যাপাসিটিভ লোড বললে ক্যাপাসিটার আছে এবং তার ভিতরে রেজিস্টার আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পিওর ক্যাপাসিটিভ বললে তখন শুধু কি পিওর ক্যাপাসিটারে আছে, বুঝতে পারছেন? তাহলে শুরু করতেছি আমরা ফেজর ডায়াগ্রাম ইন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। ফেজর diagram in practical transformer, বুঝতে পারছেন? ওকে, তাহলে প্রথমে আমরা যেটা দেখবো কোন অবস্থায় বলো, নো লোড কন্ডিশনে, ঠিক আছে? তাহলে আগে তো ট্রান্সফরমারের আঁকাবো, তাই কি না? ট্রান্সফরমার না আঁকায় তো আমরা কি আঁকাইতে পারবো না, ভেক্টর ডায়াগ্রাম আঁকাইতে পারবো না, আমাদের তো মুখস্থ মতো রাখতে হবে, তাই না? তাহলে আগে আমরা ট্রান্সফরমার আঁকাই। ওকে, এর সরাও তো। ওকে, তাহলে এটা কি ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিংয়ের রেজিস্ট্যান্স, তাই না? এটা হচ্ছে কি মিউচুয়াল না লিকেজ রিঅ্যাক্ট্যান্স, তাই না?
এটাকে বলি R1, এটাকে বলি কি JXO। তাহলে এগুলো কি লিকেজ না? এগুলো কি বলো? এটা হচ্ছে লিকেজ রিঅ্যাক্ট্যান্স। আর এটা কি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। এগুলো কতবার করে বলবো, তারপরে ভুলে গেলেও সেটা আপনাদের নিজেদের দোষ আর কি। হ্যাঁ, এবং এইখানে আমরা দুইটা কম্পোনেন্ট দেখাই, তাই না? একটা হচ্ছে কি বলো RC বলি, মানে কোর লস কম্পোনেন্ট, আর একটা দেখাচ্ছে কি মিউচুয়াল মানে মিউচুয়াল ইন্ডাকট্যান্স আর কি, তাই না? এটা হচ্ছে লিকেজ রিঅ্যাক্ট্যান্স, আর এটা কি মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা মিউচুয়াল রিঅ্যাক্ট্যান্স। তাহলে এটাকে আমরা বলি J অফ Xn, তাই না? এই কারেন্টটাকে আমরা কি বলি IC কোর কারেন্ট, কোর লস কারেন্ট, এটাকে IM ম্যাগনেটাইজিং কারেন্ট, তাই না? আর এখানে আমরা হচ্ছে আচ্ছা আমরা আরেকটা ভিডিও পোস্ট করবো ভেক্টর ডায়াগ্রামের, এই ভিডিওটা তো থাকবেই। আর একটা ভিডিওতে কিন্তু তোমাদের বইয়ের মতো করে প্রকাশ করা আছে, বুঝতে পারছেন? এখানে আইসির পরিবর্তে দেওয়া হয়েছে IW, মানে ওয়ার্কিং কারেন্ট, আইসি তো IW তাই। আর এখানে IMও যা IMও তাই, বুঝতে পারছেন? দুইটা ভিডিও আমরা পোস্ট করবো ভেক্টর ডায়াগ্রামের। তো আমরা একভাবে দেখাচ্ছি, আর আমরা গত সিজনে যেটা করেছিলাম ওইটা হচ্ছে সেটাও আমরা অ্যাড করে দেবো এই ভিডিওতে আর কি। আর এইখানে কি থাকবে বলো? এখানে থাকবে কি R2, আর কি থাকে বলো J অফ X2, তাই কি না? আর এই জায়গায় আমরা কি দেখাবো বলো? নো লোড। কি লোড বলো? অর্থাৎ কোনো রকম কি লাগানো হয়, লোড লাগানো হয় না, তাই কি না? তাহলে এই জায়গার ভোল্টেজটাকে এখানে ডট কোথায়? এখানে বসবে। ডট কি এখানে বসবে না? জানি আমরা ডট কোথায় বসবে। এখানে এই ডটটাকে এটাকে আমরা কি বলি E2 বলি, আর এইখানের ভোল্টেজটাকে আমরা কি বলি বলো E1, তাই কি না? এই প্রান্ত হবে কি প্লাস, এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি মাইনাস। আমরা এখানে সাপ্লাই দেবো হচ্ছে এটা ধরো VS, এটাই আমাদের V1, বুঝতে পারছেন? এবং এই যে কারেন্টটা, তাই না? এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা কি বলি বলো? নো লোড কারেন্ট না? এখন যে কারেন্টটা ফ্লো করবে, লোড ছাড়া যে কারেন্টটা ফ্লো করবে, তাই কি না? লোড ছাড়া এখন কি কারেন্ট ফ্লো করবে বলো? শুধু নো লোড কারেন্টে ফ্লো করবে, এছাড়া কি অন্য কোনো কারেন্ট ফ্লো করবে? এবং এই কারেন্টের মান জানি কত, 2 থেকে 5% অফ ফুল লোড কারেন্টের, 2 থেকে 5, এবং সব 80 থেকে কত ডিগ্রি, 85 ডিগ্রি কিল লাগে। হ্যাঁ, আপনারা কনফিউজড হবেন না, অনেক বইতে 2 to 6% দেওয়া আছে, বুঝতে পারছেন? এইগুলো এখন তেমন কোনো বিষয় না, অনেক বইতে 2 to 6% দেওয়া আছে, বুঝতে পারছেন? আমরা বলছি 2 to 5%, ওটা কোনো সমস্যা না। তাহলে এটাকে যদি আমরা I1 বলি, তাই না? এটাকে আমরা কি বলতে পারি বলো? I1, এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট, বলতে পারি না? একইভাবে এটাকে আমরা কি বলতে পারি? এখানকার কারেন্টটাকে আমরা কি I2 বলতে পারি না? নো লোড অবস্থায় I1 এর মান যা, সেই I0 এর মানও কি একই না? কারণ নো লোড অবস্থায় মানে ব্যাপারটা বুঝছো যে লোডে তো কোনো কি যাবে না, লোডে তো কোনো কারেন্ট যাবে না। লোডে কোনো কারেন্ট যাবে? লোডে কিন্তু কোনো প্রকার কি যাবে, কারেন্ট যাবে না। আচ্ছা, এই পার্টটাকে, এইটুক পার্টটাকে আমরা কি বলি? আইডিয়াল ট্রান্সফর্মার বলতে পারি না এখন আমরা? এটুকু আমরা কি বলতে পারি বলো? আইডিয়াল ট্রান্সফর্মার কিন্তু আমরা বলতে পারি, বুঝতে পারছেন নাকি? বুঝেন না? তাই তো নাকি? তো আমরা জানি আইডিয়াল ট্রান্সফর্মার যখন সার্কিটে কোনো প্রকার লোড নাই, সেকেন্ডারিতে লোড নাই, তাহলে প্রাইমারিতে সে কোনো কারেন্ট নেই, যদি সাপ্লাই থাকে। আমরা দেখছি একদম ডিটেলসে ক্লিয়ার করছি আইডিয়াল ট্রান্সফর্মার নিয়ে। আইডিয়াল ট্রান্সফর্মার আমরা কি দেখছিলাম? যে লোড না থাকলে এই ট্রান্সফর্মার প্রাইমারি কিন্তু কোনো কারেন্ট নিবে না, এখানে লোড নাই, তাই কি না? সুতরাং এই ট্রান্সফর্মার এখানে কিন্তু কোনো প্রকার কারেন্ট নিবে, কারণ এইটুকু আমার কি ট্রান্সফর্মার এখন তাহলে আইডিয়ালের মধ্যে ট্রিট করে, যেহেতু লোড নাই সুতরাং এখানে কি যাবে না, কোনো কারেন্ট যাবে না। তাহলে এই কারেন্টের মান কত অ্যাম্পিয়ার বলো? 0 অ্যাম্পিয়ার। তাহলে এখানে তো কোনো কারেন্ট যাবে না, তাহলে এখানে কত অ্যাম্পিয়ার? 0। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের ভেক্টর ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করে? ভেক্টর ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিগুলোর মধ্যে রিলেশন আমাকে দেখায়, তাই কি না? তো আমরা তো একদম ক্লাসের মনে হয় সেকেন্ড লেকচার বা থার্ড লেকচার থেকে দেখে আসতেছিলাম যে আমরা রেফারেন্স ধরবো কাকে সবসময়? ফ্লাক্সকে আমরা কি ধরবো বলো? আপনারা মন খারাপ করিয়েন না, আপনাদের বইতে মানে উল্টাপাল্টা কিছু একটা, অন্য কিছু একটা দেওয়া আছে আর কি, বুঝতে পারছেন? আপনারা মন খারাপ করেন না, আপনাদের ভেক্টর ডায়াগ্রাম ঠিক হচ্ছে, বোঝা গেছে? তাহলে ফার্স্টে আমরা রেফারেন্স ধরবো কাকে বলেন। এবং আরেকটা কথা বলে রাখি, ভেক্টর ডায়াগ্রাম শুরু করার আগে মানে যে এইখান থেকে শুরু করবে সেখান থেকে কিছুই বুঝবে না, বুঝতে পারছেন? অনেক পাবলিক থাকে দেখবেন যে শুধুমাত্র এই লেকচার দেখতে আসছে আর কি, তো হ্যাঁ তো মাথা মুন্ডে কিছুই বুঝবে না, বুঝবে সে? কারণ এইগুলো আমরা কভার করে আসছি প্রিভিয়াস আরও 10-11 ক্লাসে, সে যদি 10-11 ক্লাস বাদ দিয়ে দুপ করে এখানে চলে আসে, তার দ্বারা বোঝা সম্ভব না, বুঝতে পারছেন? সেকেন্ডারিতে কয়েল এখানে, ও হ্যাঁ, ও আচ্ছা, ডট, হ্যাঁ ডট দিতে পারবো না, এভাবে না দিলে, তাই না?
আচ্ছা, ভালো ভালো কথা, ধন্যবাদ তোমারে। তাহলে আমরা এখন বললাম না রেফারেন্স ধরবো কাকে ধরবো, ফ্লাক্সকে আমরা রেফারেন্স দেবো, দেখি না। তাহলে এই হচ্ছে কি বলেন আমাদের সেই ফ্লাক্স হচ্ছে কি বলেন আমাদের রেফারেন্স, মানতে কষ্ট হয় নাকি? ফ্লাক্স রেফারেন্স, এবং ফ্লাক্স যদি রেফারেন্স হয় তাহলে আমরা E1 পাই কোন বরাবর, এই বরাবর না? কতবার দেখাবো, তাই কি না? এগুলো বারবার বলতে বলতে বিরক্ত আমি, তাই কি না? ফ্লাক্স থেকে যে এই যে ইনডিউসড ভোল্টেজ E1, ইনডিউসড ভোল্টেজ এখানে কি E1, এখানে কি বলো E2, এর টার্ন N1, এর টার্ন কত বলো N2। তাহলে φ1 থেকে এই যে φ এর থেকে এই যে E1, এই E1টা কিছু থাকবে 90 ডিগ্রি কিছু থাকবে, লিডে থাকবে না? দেখলাম আমরা নো লোড ভেক্টর ডায়াগ্রাম থেকে দেখে আসছি, তাই কি না? তাই না? নো লোড ভেক্টর এই যে বিএস কার্ভ থেকে যে আমরা যে ভেক্টর ডায়াগ্রাম ড্র করছিলাম মনে পড়ে? তাহলে φ এর থেকে ইনডিউসড ইএমএফ কি 90 ডিগ্রি লিড থেকে, এটা তো শুরু থেকেই বলে আসতেছি আমরা, আইডিয়াল ট্রান্সফর্মার ভেক্টর ডায়াগ্রামের মতো, তাই না? তাহলে এই যে এই বরাবর আমরা কি রাখলাম বলো, E1 রাখলাম, বুঝতে পারছেন নাকি বোঝেন নি? আচ্ছা, একটু ধরে নিব সেটা হচ্ছে N1 এর থেকে N1 এর থেকে N2 বড়, তার মানে আপনি কি ধরে নিচ্ছেন বলেন? N2 বড় আর N1 কি ছোট, তার মানে আপনি কি ধরে নিচ্ছেন বলেন? আপনি ধরে নিতে হবে যে আসলে কোন ট্রান্সফর্মার, বুঝতে পারছেন? আপনি যে কোনো কিছু ধরতে পারেন, কোনো সমস্যা নেই, ধরা বাধায় আপনার কেউ যাবে আসবে না। তাহলে বলেন স্টেপ আপ যেহেতু হয় তাহলে E1 বড় নাকি E2 বড়? E2 বড়, তাই না? তাই কি না? E1 বড় এবং E2 কি? E2 কি? E1 হচ্ছে কে? E1 ছোট, সরি, স্টেপ আপ হলে E1 বড়, E2 কি? ছোট। আর কারেন্টের বেলায় উল্টা হবে না, I1 ছোট হবে আর I1 বড় হবে আর I2 কি অবস্থা হবে, এটা তো বুঝছেন নাকি বোঝেন না? তাহলে আপনি, এবং আমরা দেখছিলাম যে E1 যেদিকে দেখাবো E2 কি কি একই দেখাবো, তাই না? আমরা বলতেছিলাম যে ভাই লেন্সের যে পোলারিটি, ঠিক না? লেন্সের কি বলো পোলারিটি আমরা কিন্তু দেখা দিচ্ছি এই জায়গায়, তাই না? বারবার বলছি, বারবার করে বলে আসছি, এখন আর বলতে ভালো লাগতেছে না যে আমরা যদি এখানে পোলারিটি কি করছি বলো, দেখাই দিছি, বা ডট যে দেখাই দিছি পোলারিটি। তাহলে নতুন করে কি আর আমরা এখানে পোলারিটি দেখানোর দরকার আছে? নতুন করে কোনো পোলারিটি দেখানোর দরকার নাই। সুতরাং আমরা এখানে শুধু মানগুলো দেখাবো, কি দেখাবো বলেন? মানগুলো। সুতরাং E1 যেদিকে থাকবে তাদের এই E1 E2 নিয়ে সমস্যা আছে, তারা প্রিভিয়াস লেকচার দেখবেন, বুঝতে পারছেন? আইডিয়াল ট্রান্সফর্মার ভেক্টর ডায়াগ্রাম দেখবেন, তাহলে এগুলো ক্লিয়ার হবে। আইডিয়াল ট্রান্সফর্মার ভেক্টর ডায়াগ্রাম, তাহলে E1 যেদিকে দেখাবো E2 কে একই দিকে দেখাবো। আমরা দুইটা ভেক্টর ডায়াগ্রাম আঁকাছিলাম, মনে আছে? E1 যেদিকে দেখাইছিলাম আর উল্টা দিক কোন দিকে দেখাইছিলাম, -E2, মনে পড়ে? ঠিক না? তাহলে ওই -E2 কে তুমি যদি আবার উল্টায় দাও তাহলে আবার কি -E2 -E2 তাহলে মাইনাস প্লাস, সেইটুকু একই দিকে দেখাবো, বুঝতে পারছেন? আমরা একই দিকে দেখাবো। তাহলে বলেন কোনটাকে বড় দেখাবেন? E1 হচ্ছে ছোট আর E2 কি বড়, তাহলে ওই একই দিকে E2 দেখাবেন আপনি। এই যে এইটু কি দেখাবেন বলেন? E2, বুঝতে পারছেন? তাহলে আপনার এই যে এইটুক হচ্ছে কি বলেন? E1, আর এইটুক হচ্ছে কি বলেন? E1 এটি দেখালাম। এবার আসেন দেখেন, তাহলে এবার কথা হচ্ছে যে এইবার ভোল্টেজ দেখালাম, তাই না? কি দেখালাম বলেন? ভোল্টেজ দেখালাম। তাহলে এবার এখান দিয়ে আসলে কোন কারেন্ট ফ্লো করতেছে বলো? এই জায়গায় এসে কি কারেন্ট? নো লোড কারেন্ট ফ্লো করতেছে না? কি কারেন্ট ফ্লো করতেছে বলেন? নো লোড কারেন্ট ফ্লো করতেছে। আচ্ছা দেখি আমরা আমরা যেহেতু করবো ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো, তাহলে দুই পাশে আমরা একটু কেভিএল চালাই দিই আর কি, একটা লুপ চালাই, এই পাশে লুপ ইকুয়েশন বের করি, এই পাশে লুপ ইকুয়েশন বের করি। আচ্ছা, এই পাশের লুপ ইকুয়েশন বের করার দরকার আছে না? কেন? কারণ এই পাশে কি নো লোড, কোনো কারেন্টে কিন্তু ফ্লো করবে না, বুঝতে পারছেন? এই পাশে লুপ ইকুয়েশন দরকার না, আমাদের এই পাশে লুপ ইকুয়েশন আসে। তাহলে এই পাশের লুপ ইকুয়েশন আমরা কি বলতে পারি? VS ইকুয়াল টু বলতে পারি কি এই জায়গার ভোল্টেজ প্লাস কি এই দুই জায়গার ড্রপ, তাই কি না? বুঝতে পারছেন নাকি বোঝেন না? তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলেন? E1 প্লাস এই জায়গার ড্রপ, তাহলে এই জায়গার ড্রপ কত? E1 প্লাস I1 R1 প্লাস J অফ I1 X1, পারি কিনা বলেন? এখন নো লোড অবস্থায় I1 এর মানটাই কি বলেন? I0, I1 এর মানে কি I0 না? তাহলে E1 প্লাস এখন কথা হবে বলেন I0 R1 প্লাস J অফ I0 X1। মানতে কষ্ট হয় আপনাদের? বোঝেন নাই নাকি? ক্লিয়ার তো? এবার আসেন দেখেন, তাহলে E1 পাই গেছি আমরা, তাই তো? পাইছি না E1? এখন দেখো তো আমরা ভেক্টরের আমরা যারা এসি ফান্ডামেন্টাল আমরা আমাদের ভেক্টর ডায়াগ্রামের বা ফেজর ডায়াগ্রামের আমরা পার্টটা দেখে আসছি, তাই না? এসি ফান্ডামেন্টালের যে পার্টটা আমরা করে আসছি ভেক্টর ডায়াগ্রাম আঁকার, ভেক্টর ডায়াগ্রাম আঁকার টেকনিক বলছিলাম কয়টা? দুইটা বলছিলাম না? একটা হচ্ছে প্যারালাল সার্কিটের জন্য, একটা কি সার্কিটের জন্য? তাহলে এটা কি সিরিজের ইকুয়েশন না? কারণ সিরিজে কি যোগ হইতে যায় না? তাহলে যেহেতু যোগ হইতে যাবে, তাহলে আঁকানোর ভেক্টর ডায়াগ্রাম নিয়ম হচ্ছে একটা শেষ আর এটা কি শুরু, আবার এইটা শেষ, আবার এইটার কি হবে? শুরু। তাহলে এভাবে যোগ করতে 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 যেতে হবে, বুঝতে পারা গেছে? এগুলো বলছি বহুবার আমাদের এসি সার্কিটের যে লেকচার আছে না ভেক্টর ডায়াগ্রাম ফেজর ডায়াগ্রামে। তো
তাহলে দেখেন E1 এর প্রথমে কি আসবে বলেন E1, তাহলে যে প্রথমে এখান থেকে কি আঁকাছে বলেন এই যে E1 আঁকালাম, তাই কি না? এখন E1 এর শেষ কই বলেন এই যে, আর শুরু কই এই যে, তাহলে এর শেষ থেকে আর একজনের কি হবে শুরু, তাহলে এর শেষ থেকে কার শুরু হবে I0 আর R0, কিন্তু আমরা তো I0 জানি না, I0 কি জানি, I0 জানি না, এবং আমরা তো I0 দেখাইতে হবে না এখন, I0টা কি নো লোড কারেন্ট, তাহলে নো লোড কারেন্ট কি থাকে 80 থেকে 85% কিসে থাকে বলেন ল্যাগিং থাকে, জানি কি না বলেন 80 থেকে 85% কিসে থাকে বলেন ল্যাগিং এ থাকে। তাহলে এই যে এটাকে আমরা বেশি বড় না দেখাই, আমরা মোটামুটি এই যে এটুকু দেখাই আর কি, সমস্যা নেই। এটাকে আমরা কি বলি I0, তাই কি না? এইটার আমরা দুইটা কম্পোনেন্ট পাই, না দেখাইলে হবে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন নাকি বোঝেন না? এবং অ্যাঙ্গেলটাকে একটু বড় দেখাইতে হবে, এটা তো আমরা জানি 80 থেকে 85 ডিগ্রি দেখাইতে হবে, তাই না, 90 ডিগ্রি লাগিং। এখন দেখেন ভালো করে, তাহলে আমি I0 পাইছি কিনা বলেন, তাহলে I0 পেয়ে গেলাম। এখন দেখেন তো E1 এর শেষ কোথায় যে, তাহলে E1 এর শেষ থেকেই আমার I0 টার্নে কি করতে হবে শুরু করতে হবে, তাই কি না? I0 টার্নে কি করতে হবে শুরু করতে হবে। এখন এইটা আসলে কোন দিকে দেখাবো দেখো তো, I0 ইন্টু R1 আছে না, I0 ইন্টু কি আছে বলেন R1 আছে, তাহলে I0 যেদিকে থাকবে R1 তো কোনো দিক চেঞ্জ করতে পারবে না, R1 কি দিক চেঞ্জ করতে পারবে না, তাহলে I0 যেদিকে থাকবে I0 R1 এর গুণফল কি থাকবে বলো ওই একই দিকেই থাকবে, বুঝতে পারছেন? বুঝেন নাই নাকি বলেন তো, I0 x1 বা x1 বলেন তো, I0 x1 বলেন, এইটুকু ডিরেকশন কোনটুকু হবে বলেন I0 x1 এর ডিরেকশন, ধরেন আপনি বলছেন যে I0 x1 এরকম বলেন, তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে? I0 যেদিকে হবে যেদিকে ডিরেকশন, x1 এর সেদিকে ডিরেকশন, তাই না? যতক্ষণ না পর্যন্ত এর সামনে যে প্লাস জে বা মাইনাস জে এরকম না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিরেকশন চেঞ্জ করতে পারবে না। তাহলে I0 এর সাথে শুধু একটা মান গুণ আছে না, তাহলে মান গুণ করলে কি তার দিকের কোনো চেঞ্জ হবে? তাহলে I0 কোন দিকে আছে বলো, এইদিকে আছে না, তার মানে I0 কোন দিকে আছে এইদিকে, I0 কোন দিকে বলেন এইদিকে আছে না I0, তাহলে ঠিক ওই একই দিকে কি হবে I0 R1 হবে, বুঝতে পারছেন? তাহলে I0টা কি এইদিকে না, I0 কোন দিকে এইদিকে কি না, তাহলে এই I0 R1 এর ডিরেকশন কোন দিকে হবে বলো ওই একই দিকেই হবে, কিন্তু I0 R1 এর শুরু হবে কোথা থেকে বলেন E1 এর শেষ থেকে, তাহলে E1 এর শেষ কই এই যে, তাহলে E1 এর শেষ থেকে I0 R1 কোন দিকে দেখেন তো একই দিকে আছে কিনা, দেখেন তো এই দুইটা দেখেন তো একই দিকে কিনা, বুঝতে পারছেন নাকি বুঝেন না? ওই একই দিকে আমরা কি দেখলাম I0 R1 দেখাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে আমরা ঠিক ওই বরাবর স্কেলটাকে এই বরাবর রাখতে হবে, তাই না? তাহলে আমরা যদি বলি স্কেলের এই পাশ এই দিকে আছে, তার মানে স্কেলের ওই পাশে কি ওই একই দিকেই আছে, তার মানে ওই বরাবর নিয়ে গিয়ে আমরা এই বরাবর প্লেস করে দিলেই, তাই কি না? এটাকে স্কেলটাকে এখন এই বরাবর আছে না, তাহলে এই পাশ বরাবর আমরা দেখাই দেবো। সুতরাং এইটুককে আমরা বললাম কি বললাম অল্প দেখাবো, কারণ যেহেতু এটাকে আমরা কি বললাম I0 R1, তাই না? আমরা এই I0 মান কি এমনিতেই কম, আমরা আবার চাই যে R1 কম হোক, এটা আমরা চাই, তাই কি না? তো এইটার মান খুবই কম দেখালাম, বুঝতে পারছেন? এবার ভালো করে দেখেন, এইবার কি দেখাতে হবে বলেন, এবার কি I0 x1, আচ্ছা দেখেন তো আবার কি বলি এইটার শেষ, এটা শেষ হবে, এইটার কি হবে তাহলে I0 R1 শেষ কই বলেন এই যে শেষ, তাহলে এইখান থেকে কি শুরু হবে বলেন I0 x1 শুরু হবে, কিন্তু I0 x1 এর আগে কি আছে বলেন কিন্তু কি যে প্লাস জে থাকা মানে কোন দিকে বলেন উপরের দিকে। আমরা যখন কমপ্লেক্স অ্যানালাইসিস না অ্যান্টি ক্লক ফ্যান্টি ক্লক আমরা দেখবো না, আমরা ভুলেও এখানে অ্যান্টি ক্লক উচ্চারণ করবো না, বুঝতে পারছেন? আমরা এখানে ভুলেও অ্যান্টি ক্লক উচ্চারণ করবো না। আমরা কমপ্লেক্স নাম্বার যখন পড়ছি, তাই না, একদম প্রথম লেকচারে বলছিলাম এটা কি এক্সিস বলেন রিয়েল এক্সিস, এটা কি ইমাজিনারি এক্সিস না? তাহলে এই দিকটাকে আমরা কি বলি বলো প্লাস জে, আর এই দিকটাকে আমরা কি বলি মাইনাস, বুঝতে পারছেন? এখন এর সাথে কি আছে বলো প্লাস জে, তাহলে প্লাস জে মানে কোন দিকে উপরের দিক, এবং সেটা কত ডিগ্রি বলো 90 ডিগ্রি। শুধু উপরের দিক গেলেই হবে না, তো উপরের দিক মানে কি কেউ এদিকেও যাইতে পারে কেউ এদিকেও যাইতে পারে, তাহলে উপরের দিকে যাওয়া মানে কি ওইখান থেকে একদম 90 ডিগ্রি বরাবর উপরের দিকে যাবে, বুঝতে পারছেন? তাহলে যেটার উপরের দিকে কত ডিগ্রি আছে দেখো তো কত ডিগ্রি আছে 90 ডিগ্রি আছে এই যে, তাই কি না? আমরা বলতেছিলাম না যে I0 এর সাথে যখনই জে আসবে তখন আসলে জে মানে তো কোন দিকে এই যে ওইটা থেকে ওইখান থেকে কোন দিকে বলো উপরের দিকে না প্লাস জের দিকে, তাহলে এইটা কোন দিকে বলো সেই প্লাস জের দিকে। এটা তুমি বড় ছোট বিভিন্ন রকম দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে আমরা বললাম কি জে অফ I0 x1, কি বললাম বলেন জে অফ I0 x1, এটা মানটা হচ্ছে জে অফ I0
এখানে যে না দিলেও হয়, কোনো সমস্যা নেই। এটা আমরা দিক দেখা দিতে না, যে মানে কোন দিকে বলে, উপরের দিকে, যে মানে কোন দিকে মান দিক দেখা দিছি, তাহলে যে দরকার আছে শুধু তাহলে মানগুলো দেখেন I নট x1, ঠিক আছে। এখন দেখেন তাহলে এইটার শেষ থেকে এটা শুরু, দেখো এই যে E1 এর শেষ থেকে এটা শুরু, আবার এইটার শেষ থেকে এটা শুরু, তাই না? এখন আমরা অ্যাকচুয়ালি শুরু করছিলাম কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, আর শেষ করলাম কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। তাহলে শুরু থেকে শেষ যোগ করলে আমরা কি পেয়ে যাবো বলো, আমরা সাপ্লাই ভোল্টেজ পেয়ে যাবো, মোট ভোল্টেজ পেয়ে যাবো। এটা শুরু একদম শেষ, ইনিশিয়াল আর একদম ফাইনাল, এই দুটা পয়েন্টে যোগ করলে আমরা কী পাবো বলো, ভিএস পেয়ে যাবো। তাহলে এই যে আমরা সেই ভিএস আমরা দেখা দিলাম। এখন একটু কথা আছে, কথা হচ্ছে যে দেখেন এরকম না, তাহলে এই যে এইখান থেকে একদম শুরু থেকে একদম কি পর্যন্ত বলো, শেষ পর্যন্ত, সেটাকে আমরা কি বলি বলো, ভিএস বলি না? এখন কেউ যদি এখন এই ভিএস তোমরা ইচ্ছা মতো দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। আমি ভিএস একটু এদিকে দেখাইছি, কিন্তু আমি যখন আবার রেডি করে আনছিলাম দেখো লেকচার, আমি আসলে দেখো ভিএস কোন দিকে দেখাইছি বলো, এই যে এইখান থেকে একদম এই পর্যন্ত গেছি না, তাহলে আমি একদম ভিএস কোন পর্যন্ত গেছিলাম বলো, একদম এই পর্যন্তই আনছিলাম। হইতে পারে বিভিন্ন রকম, তোমার ভেক্টর ডায়াগ্রাম তোমার হতে পারে, বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে কার ভেক্টর ডায়াগ্রাম দিলাম, হ্যাঁ নুল ভেক্টর ডায়াগ্রাম। তাহলে এখন আপনি বলতে পারেন ভাই আপনি এই যে এইটুকু ভিএস বের করলেন, কিন্তু আপনি তো এখানকার কোনো ভোল্টেজ বের করলেন না। এখানে আসলে ব্যাপারটা কি দেখো, এই E2 মানটাই কার সমান হবে, এইখানকার ভোল্টেজ হবে না, E2 মানটাই কার সমান হবে, V2 সমান হবে, কারণ এখানে যদি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে E2 মানে কি বলো, V2, তাহলে E2 মানটাই কত বল, সেই V2। হয়ে গেছে সব কিছু দেখানো, বুঝতে পারছেন? এখন দেখেন, বুঝি না বলো, ও সরি E1 দিছি, ওকে আচ্ছা, তাহলে এখানে হবে কত বলো, V2-তে। আচ্ছা ওকে, তাহলে এবার দেখো যেটা বোঝার দরকার সেই জিনিসটা হচ্ছে যে এরকমভাবে বলা ট্রাই করি আমি। হ্যাঁ দেখো, তাহলে এইবার এই সার্কিটের ইনপুট ভোল্টেজ কোনটা বলো, ফাইনালি এটা না, আর ইনপুট কারেন্ট কোনটা, এটা না? তাহলে ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট এদের মধ্যকার অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলি না? কি অ্যাঙ্গেল বলি বলো, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে দেখো ইনপুট ভোল্টেজ কোনটা, এই যে ভিএস, ইনপুট কারেন্ট কোনটা, এটাই তো আমার কি কারেন্ট, ইনপুট কারেন্ট। তাহলে এদের মধ্যকার অ্যাঙ্গেল ওই আগের মতোই আছে না, আগে ছিল কোনটা, E1 আর I0 মধ্যকার অ্যাঙ্গেল, এটা E1 থেকে I0 অ্যাঙ্গেল কত হয় না, 80 থেকে 85 ডিগ্রি, ঠিক না? তাহলে দেখো তো E1 আর ভিএস তো বেশি দূরে যায়নি, ঠিক না? সুতরাং ভিএস থেকে I0 অ্যাঙ্গেল কি বেশ বড় সড়ো, বেশ কি বড় সড়ো। সুতরাং এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হচ্ছে বেশি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের মান থেকে ওই 80-85-এর কাছাকাছি হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের মান যদি বেশি হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টরের মানটা কেমন হয়, ভেরি লো হয়। পাওয়ার ফ্যাক্টরের মান কেমন হয়, ভেরি লো হয় না? কারণ আমরা কি জানি বলো, কস, পাওয়ার ফ্যাক্টর মানে কি কস থিটা না? তাহলে থিটার মান যত বাড়বে পুরো ভ্যালুর মান তত কী হবে, কমতে থাকবে, বুঝতে পারছেন? তাহলে থিটার মান যেহেতু এখানে অনেক বড়, থিটার মান যেহেতু অনেক বড়, তাহলে পাওয়ার ফ্যাক্টরের মানটা কেমন হবে, অনেক লো হবে, তাই কি না? এটাই তো আমরা ফাইনাল বলি, তাই কি না, ফাইনাল। তাহলে এই জন্য বলা হচ্ছে যে নো লোড অবস্থায় যদি আমরা ট্রান্সফরমার অপারেট করি, তাহলে ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টরের মান কেমন হয়, অনেক লো হয়, বুঝতে পারছেন নাকি বোঝেন? ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টরের কেমন হয়, অনেক লো হয়। তাহলে সে লো পাওয়ার ফ্যাক্টর অপারেট করে, বুঝতে পারছেন? এখন পাওয়ার ফ্যাক্টর বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো, বুঝতে পারছেন নাকি বোঝেন নেই? তাহলে আমরা জানি পাওয়ার ফ্যাক্টরের মান কেমন হওয়া উচিত, একের কাছাকাছি হওয়া উচিত। কিন্তু পাওয়ার ফ্যাক্টর মান যদি খুবই কম হয়, তাহলে তো প্রবলেম সিস্টেমের, নাকি? কি প্রবলেম আমরা অনেকেই জানি না, জেনে নেবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি জানি, পাওয়ার ফ্যাক্টরের মান যত হাই হবে ততই কি সিস্টেমটা ভালো, লসলেস সিস্টেম এরকম বোঝায় আর কি, বুঝতে পারছেন? লস কম সিস্টেম, বুঝতে পারছেন? তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান যত, হ্যাঁ রিঅ্যাক্টিভ পাওয়ার লস কম হবে, অ্যাক্টিভ পাওয়ার পুরোটাই কী হবে, অ্যাক্টিভ পাওয়ার হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান যদি হাই হবে সিস্টেমটা যত কি ভালো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরের মান কেমন, লো। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে তো ভালো না। সুতরাং ট্রান্সফরমারকে বিভিন্ন প্রশ্ন আসে, থিওরিতে প্রশ্ন দেখবেন যে নো লোড অবস্থায় ট্রান্সফরমারকে অপারেট করলে কেন ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর কেন লো হয়, বুঝতে পারছেন? বলতে পারবেন না? একটু ভেক্টর ডায়াগ্রাম এঁকে বলে দেবেন যে এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি অনেক বেশি, পাওয়ার ফ্যাক্টর যখন লো, পাওয়ার ফ্যাক্টর কম, পাওয়ার ফ্যাক্টরের মান কম, পারবেন তো নাকি? ঠিক আছে, নেন। তাহলে আমরা গেল কার ভেক্টর ডায়াগ্রাম গেল বলো, নো লোডের কী গেল বলেন, ভেক্টর ডায়াগ্রাম গেল, তাই তো নাকি?
নো লোডে ভেক্টর ডায়াগ্রাম গেল। আচ্ছা, তাহলে এবার নো লোডে ভেক্টর ডায়াগ্রাম গেল, তাই তো? আচ্ছা, ওকে, দেখেন তাহলে এবার 2 নাম্বার হচ্ছে সেকেন্ডারি আমরা কী করে দেবো বলো? সেকেন্ডারি কী করে দেবো বলো? শর্ট করে দেবো এই অবস্থায়। সেকেন্ডারি শর্ট এই অবস্থায় আর কি আমরা ভেক্টর ডায়াগ্রামটা ড্র করা ট্রাই করবো। পারা যাবে না? আমরা এই একই ট্রান্সফর্মার থেকে আঁকাই, তো আমাদের সময় বেশি লাগবে আর কি, বুঝতে পারছেন? আমরা শুধু সেকেন্ডারি পার্টটা আঁকাই, কারণ প্রাইমারি পার্টে তো আসলে কোনো প্রকার কি থাকবে না, চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হবে কিন্তু, ঠিক না? কারণ এখানে কি আসবে বলো? এখানে কি আসবে বলেন? আমরা যদি শর্ট করে, আচ্ছা পুরোটা আঁকাইতে হবে, পুরোটা নেন। আঁকাইতে টাইম লাগবে না। এটা আসলে করার প্ল্যান ছিল না, আমার কেবল মনে পড়লো আর কি। হ্যাঁ, এই জন্য দেখো আমি কিন্তু ওটা রেডিও করিনি। প্লাস এটা কত হবে? ভিএস, এটাকে আমরা বলছি আর1, এদিকে এটাকে বলছি x1, ঠিক না? জব x1 আর এখানে আমরা দিলাম হচ্ছে সেই ওকে ওয়াইন্ডিং, এটাকে বলো ইন্ডাকটিভ, তাই না? এখানকার ভোল্টেজকে আমরা বলতেছি কত বলো? E2, তাই না? ওকে, আর এইবার এখানে কি ছিল বলো? কি করে দিলাম বলো? আমরা শর্ট করে দিলাম না? কি করে দিলাম বলো? শর্ট করে দিলাম, বুঝতে পারে গেছে? তাহলে যদি শর্ট করে আমরা দেই, তাই তো নাকি? শর্ট করে দিলাম আমরা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো কিনা, যে তার মানে এখন কিন্তু কারেন্ট ফ্লো করবে। কি ফ্লো করে বলো? আচ্ছা, নর্মালি শুরুতে কি ফ্লো করতেছিল বলো তো? যখন লোড লাগাইনি, যখন লোড না, তখন আই0 ফ্লো করতেছিল না? এইখানেও কি যাবে? আই0 যাবে আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে এই ট্রান্সফরমারটা কি পার্ট বলো? এটা কি আইডিয়াল ট্রান্সফরমার না? আস্তে আস্তে আস্তে, এটা কি ট্রান্সফরমার? আইডিয়াল ট্রান্সফরমার। তাহলে যদি আইডিয়াল ট্রান্সফরমার হয়, তাহলে লোড ছাড়া সে কিন্তু কোনো কারেন্ট নেবে না, ভালো করে বুঝেন। কিন্তু এবার বলেন, এইবার কি শর্ট করে দিলাম, তাহলে শর্ট করে দিলে এবার কি ফ্লো করবে এখান থেকে? কারেন্ট ফ্লো করবে আস্তে। তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো করি আমরা, তাহলে এবার যদি এখানে কারেন্ট ফ্লো করে, তাহলে এবার কিন্তু সে একই করবে, এখান থেকে সে কারেন্ট নেবে। ভালো করে বুঝেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে বুঝেন। এখানে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এখানে কিন্তু কারেন্ট ফ্লো করবে, ঠিক না? আইডিয়াল ট্রান্সফরমারে যদি সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করে, তাহলে আইডিয়াল ট্রান্সফরমার প্রাইমারিতে কি ফ্লো করে? কারেন্ট ফ্লো করে। আইডিয়াল ট্রান্সফরমার সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো না করলে প্রাইমারিতে কি ফ্লো করে না? কারেন্ট ফ্লো করে না। তাহলে সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করছে, শর্ট করে দেওয়ার ফলে, সুতরাং এখানে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তার মানে সে বেশি কারেন্ট নেবে না। আগের বার শুধু কোনটা নিলেই হচ্ছিল বলেন? শুধু I0 নিলেই হচ্ছিল, কিন্তু এবার কি আরও নেবে না? এই কারেন্টটাকে আমরা বললাম I1 প্রাইম। কি নিলাম বলেন? I1 প্রাইম। মানে I2 ফ্লো করার কারণে কি ফ্লো করলো বলেন? I1 প্রাইম ফ্লো করলো। তাহলে এই I1 প্রাইম আর I0 এই দুইটা মিলায় এখন কি সে এই তো সাপ্লাই দেবে নাকি? আর বেশি কারেন্ট নেবে। এই দুটো কারেন্টের যোগফলকে আমরা বলবো কি? I1। কিন্তু আগের বার দেখো তো নো লোড অবস্থায় কি এখানে কোনো কারেন্ট ফ্লো করছিল? এই জন্য শুধু I0টাই আমরা দেখাচ্ছিলাম, বুঝতে পারা গেছে? এখন দেখেন, এখন তাহলে আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকাই। তাহলে এবার ভেক্টর ডায়াগ্রাম দুই পাশে হবে, কিন্তু কয় পাশে হবে বলেন? এবার দেখেন তো, তাহলে আমরা যদি এই পাশে ভেক্টর ডায়াগ্রাম আঁকানো ট্রাই করি, মানে এই লুপ ইকুয়েশন লেখা ট্রাই করি, তাহলে কী লিখবো? E2 ইকুয়াল কী লিখবো বলেন? I2 R2 প্লাস কত হবে? জে অফ, এটা কত? জে অফ x2 না? এটা কত বলেন? R2। তাহলে জে অফ I2 আর কত হবে? x2। এটা হলো আউটপুটের লুপ ইকুয়েশন। ইনপুটের লুপ ইকুয়েশন লেখো। তাহলে VS ইকুয়ালটা আমরা কী বলতে পারি? এখানকার ভোল্টেজ কি বলি? E1 না? প্লাস কত হবে? I1 R1 প্লাস কত বলেন? জে অফ I1 আর কত হবে? x1। পারবেন তো নাকি? ঠিক আছে, এবার আমরা কী করা শুরু করে দিই, আঁকাও। এবং কী ধরে নিলাম বলো? স্টেপ আপ ধরে নিলাম, সরি স্টেপ আপ ধরে নিলাম, তাই কি না? তাহলে কী হবে? E1 থেকে E2 কী হবে? বড় হবে। E1 থেকে E2 কী হবে? এদিকে স্টেপ আপ না? তাহলে আমরা দেখাই, তো এসে আমাদের 5,
তাই কি না? ইয়ন এটুকু একই দিকে দেখাবো না? তাহলে ধরো এটা হচ্ছে কি বলো আমার, সেই ইয়নের মানটা কেমন হবে? ছোট হবে। ওকে, এবং এটুর মানটা কেমন হবে বলো? সে বড় দেখালাম, বুঝতে পারছেন? ইয়ন আর এটা কত বলেন? E2। তাহলে আগে আমরা যেটা করি, আমরা কি নো লোড কারেন্ট আগে দেখা যাবে না? আই নট কেমন, কত ডিগ্রিতে থাকে? 80 থেকে 85। সমস্যা কি? হ্যাঁ, কামড়াচ্ছে নাকি? তাহলে আমরা কি আই নট দেখাবো না? আই নট কোন দিকে দেখাবো? এইদিকে তো দেখাবো নাকি? 80 থেকে কত ডিগ্রি? এবং ছোটো করে দেখালাম আই নটের মান, তাই না? ল্যাগিং কারেন্ট আমরা জানি, তাই কি না? তো দেখো মজার বিষয় হচ্ছে যে আই নট যদি হয় তাহলে আগের বার শুধু আই নট ফ্লো করতেছিল, এই জন্য মাত্র কয়টা কারেন্টে ছিল বলো? একটা কারেন্টে ছিল। কিন্তু এবার বলো এখান থেকে কি ফ্লো করবে? বলো আই অন প্রাইম ফ্লো করবে না? এখানে কি ফ্লো করবে? প্রাইম ফ্লো করবে না, তাই না? তার মানে আই অন প্রাইম, এবং এইখান থেকে কারেন্ট কত বলো? I2 না? এখানে কত? I2 প্রাইম কেন? শুধু I2, বুঝতে পারছেন নাকি বুঝেন? এখানে তো শুধু I2, প্রাইমারি কারেন্টটাকে বলছে I1 আর সেকেন্ডারি কারেন্টটাকে বলছে I2। কিন্তু প্রাইমারি কারেন্ট তো আবার দুইটা কারেন্টের কম্বিনেশন, একটা নো লোড কারেন্ট আর I2 কারণে এখানকার যে কারেন্ট তৈরি হয়েছে ওই কারেন্ট। তাহলে I2 প্লাস এই কারেন্টের নতুন নাম দিলাম I1 প্রাইম। তাহলে এই দুটো কারেন্ট যোগ করলে আমরা কি পাবো? I1 পাবো, বুঝছেন নাকি বুঝেন? এখন দেখেন, তাহলে এইবার তো প্রাইমারিতে একটা কারেন্ট I নট নাই, প্রাইমারিতে একটা কারেন্ট আছে, I নট আছে, I নট তো আছে, আবার কি আছে বলেন? এখন বলেন I1 প্রাইম তো আর এমনি তৈরি হয় নাই। I1 প্রাইম কারের দিকে তৈরি হয়েছে? I2 ফ্লো হয়েছে, তারপর কি হয়েছে? I1 প্রাইম তৈরি হয়েছে। এবং আমরা অনেক দেখছি, আমরা প্রথম দিকে নো লোডের ভেক্টর ডায়াগ্রাম একদম হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার যখন ভেক্টর ডায়াগ্রাম দেখছি তখনই বলছিলাম এই কারেন্ট একই ফেজে থাকবে, এই ভোল্টেজ কি ফেজে থাকবে? একই ভোল্টেজে থাকবে। এবং বলতেছিলাম যে মানে এবং পাওয়ার ফ্যাক্টরে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। আমি যদি একটু দেখানোর ট্রাই করি, আমি পাবো কিনা জানি না, থাকা উচিত আইডিয়াল ট্রান্সফরমার ভেক্টর ডায়াগ্রাম। দেখো এই যে এদিকে, তাই কি না? বলছিলাম না? এবং পাওয়ার ফ্যাক্টর লোড লাগানোর আগে, তাই না? আমরা বলতেছিলাম কি না? হ্যাঁ, এই যে লোড লাগানোর আগের পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ এই যে বলছিলাম এই যে, তাই না? তাহলে এটা হচ্ছে প্রাইমারির ভেক্টর, আর প্রাইমারির ফেজ অ্যাঙ্গেল আর সেকেন্ডারি ফেজ অ্যাঙ্গেল কী হবে? একই হবে না? দেখো E1 যেদিকে E2 একই দিকে, আবার কি I2 যেদিকে I1 কি একই দিকে, বুঝতে পারছেন? একই বুঝেন নাই? তার মানে আমরা বলতেছিলাম যে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ একই ফেজে থাকবে, এখানকার কারেন্ট আর এখানকার কারেন্ট কী হবে? একই ফেজে থাকবে, তাই কি না? কথা বুঝছো? তাহলে এবার দেখেন তো ভাই, তাহলে এখানকার যে ভোল্টেজ এটাকে বলছিলাম কি E1, আর এখানকার ভোল্টেজকে আমরা কি বলছি বলো? E2। তাহলে দেখো তো E1 আর এই তোমার সেই কি বলো E2, এরা দুজনকে আমরা কোন দিকে দেখাইছি? একই ফেজে। এবং ট্রান্সফরমারের এই যে প্রাইমারি সেকেন্ডারি, আইডিয়াল ট্রান্সফরমারের প্রাইমারি আর সেকেন্ডারি, তাহলে আইডিয়াল ট্রান্সফরমারের এখানে কি প্রাইমারি কারেন্ট I1 প্রাইম আর এর সেকেন্ডারি কারেন্ট কি I2। তাহলে এই দুজন কি ফেজে থাকবে? একই ফেজে থাকবে, তাই কি না? এই দুটো কি ফেজে থাকবে? এবার দেখেন, তাহলে এখানে ভোল্টেজ আছে কি বলেন? E2, আর এখানে ভোল্টেজ আছে কত বলেন? E2 I2। এখানকার সোর্স কি E2, আর এখানকার ওই সোর্সের কারণে এখান থেকে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার নাম আমরা কি বললাম বলেন? I2। বুঝেন নাকি? তাহলে বলেন E2 থেকে I2 কি লিডে থাকবে নাকি ল্যাগে থাকবে? E2 থেকে I2, কথা ভালো করে বুঝেন। E2 থেকে I2, বুঝতে পারছেন নাকি? বুঝেন? E2 থেকে I2 কোন দিকে থাকবে? ল্যাগে থাকবে। কেন ল্যাগে থাকবে? ল্যাগে থাকবে তো নাকি? কেন ল্যাগে থাকবে? কারণ হ্যাঁ ভিডিও চলছে তো, কি আছে নেন, আমি আবার বলি দেখেন। তাহলে বলেন E2 থেকে I2 কিসে থাকবে? ল্যাগে থাকবে। কীভাবে বুঝলেন? কারণ E2 সাপ্লাই দিচ্ছে রেজিস্টর আর ইন্ডাক্টরে, তাই কি না? তাহলে রেজিস্টর তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেওয়া ট্রাই করবে, আর তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেওয়া ট্রাই করবে, দুইটা মিলায় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। এবং যেহেতু পিওর ইন্ডাক্টর না, সাথে রেজিস্টর আছে, সুতরাং কত ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে না? 90 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে, বুঝতে পারছেন? তাহলে E2 থেকে I2 কিসে থাকবে বলো? ল্যাগে থাকবে। কিসে থাকবে বলো? তাহলে E2 থেকে এই যে I2 কিসে আছে বলো? ল্যাগে থাকবে। বুঝতে পারছেন নাকি বুঝেন? E2 থেকে I2 কিসে থাকবে? বুঝতে পারছেন নাকি? E2 থেকে I2 কিসে থাকবে? ল্যাগে। তাহলে এই যে E2 90 ডিগ্রি না, কারণ যদি এখানে কি আছে? রেজিস্ট্যান্স আছে না, তাহলে অল্প ল্যাগিংয়ে যাবে আর কি, বুঝতে পারছেন?
তাহলে ধরেন এই যে এইটুককে আমরা কি বললাম বলো, E2 থেকে, আচ্ছা E1 আর E2 না, তাহলে এখানে E1 বড়, E1 ছোট, E2 কি বড়, তাহলে I1 কি হবে বড়, I2 কি উল্টা, কারেন্টের বেলা উল্টা না, তাহলে I2 হবে এই যে I2, বুঝতে পারছেন? এই যে E2 থেকে I2 কিসে গেল, ল্যাগিং গেল, বুঝতে পারছেন? এখন আমরা আবার কি বলছিলাম, I2 যেদিকে থাকবে I1 প্রাইমও কি বলেন একই দিকে থাকবে, I2 যেদিকে থাকবে I1 প্রাইম একই দিকে থাকবে, কিন্তু I1 প্রাইমের মানটা বড়, I1 প্রাইমের মানটা কি বড় হবে না, এর ভোল্টেজ ছোট, তাহলে এর কারেন্ট কি হবে বড়, এর ভোল্টেজ বড়, তাহলে কারেন্ট কি হবে ছোট, তাহলে কিন্তু সেটা কোন দিকে দেখাবো, একই দিকে দেখাবো, তাহলে এই যে এই কারেন্ট, এই যে এই দুইটা কারেন্ট এরা কি একই ফেজে দেখাবো, তাহলে I1 প্রাইমকে আমরা কোন ফেজে দেখালাম বলেন, এই যে সেই একই ফেজে দেখালাম, কিন্তু সেটাকে একটু বড় করে দেখাচ্ছি না আমরা, যে কথা ভালো করে বুঝান, এটা কি বলেন I2 এই যে এইটুকু, আর এইটুকু কত বলো I1 প্রাইম, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এখন দেখেন এই I1 প্রাইম আর এই I0 এই দুইটা কারেন্ট যোগ করলে আপনি কি পাবেন, I1 পাবেন, এই জায়গার কারেন্ট পাবেন, এই জায়গার, ঠিক না, কারেন্ট পাবে কিনা, তাহলে I1 প্রাইম আর I0 কি করতে হবে, যোগ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে I1 প্রাইম আর I0 যোগ করলে, যোগ করার নিয়ম কি, ভেক্টর ডায়াগ্রাম জানি তো নাকি, আমরা যোগ করব এইটা আর কোনটা যোগ করবো, এইটা, তাহলে যোগ করার নিয়ম হচ্ছে এই দুটো ভেক্টর যোগ করানো হচ্ছে একজনের টপ থেকে, একজনের টপ থেকে আরেকজনের দিকে যাইতে হবে, ফলো করতে হবে, তাই কি না? তাহলে এর টপ থেকে আমরা ওই একই দিকে, এর দিকেই ফলো করতে থাকবো, এই যে টপ থেকে, তাই কি না, এর টপ থেকে আমরা কি এদিকে ফলো করতে থাকবো, তাই কি না, এবং এরকমভাবে ফলো করতে থাকবো, তাই কি না, এটা ফলো করতে থাকলাম, ঠিক না, এবং কি হবে এর টপ থেকে এর কি করতে থাকবে, ফলো করতে থাকতে হবে, তাহলে এই যে আমরা ওকে দেখো স্কেলের ভিতর দেখা, দেখো এই দিকে না, তাহলে ওইটাকে একই দিকে, তাহলে এই যে যোগ করে থাকলাম, তাই কি না, তাহলে এই দুইটা যোগ করার পরে এই যে যোগ করে দিলাম, তাই কি না, এই যে যোগ করে দিলাম, তাহলে এই যোগফলটাকে আমরা কি বলবো, বলো I1, বোঝেন নাই কি বলেন, হাত তোলেন, হাতে যোগ করেন, বুঝছেন নাকি, বুঝছেন, চয়ন বোঝেন নাই, মাথার বোর্ডে চলে গেল নাকি চয়ন, তাহলে দেখেন সব কারেন্ট পেয়ে গেছি, সব কারেন্ট পেয়ে গেছি, এবার জাস্ট এই দুটো ইকুয়েশন বিল্ড আপ করতে পারলে আমাদের ভেক্টর ডায়াগ্রাম শেষ, বুঝতে পারছেন? সব আগে চেষ্টা করবেন সব কারেন্টগুলো নিয়ে আসার, দেখেন I2 পাইছি, এই যে I2 আর I1 প্রাইম একই দিকে, দেখেন I0 এই যে I1, ঠিক আছে? সত্যি কথা এইভাবে বোঝেন, দেখবেন আপনাদের ওই আগে যা শিখছেন ভালো লাগবে না শিখতে, ঠিক আছে? দেখেন এবার তাহলে আগে আমরা এইটার ইকুয়েশন, আমরা সেকেন্ডারি ইকুয়েশন বাস্তবায়ন করি, কোনো সমস্যা না, এটা করলে গেছে, বলেন তাহলে E2 হবে কি I2 আর কত হবে বলেন R2, ঠিক না, E2 হবে কি বলেন I2 RT না, তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে বলেন, এর ডিরেকশন কোন দিকে হবে, I2 যেদিকে আছে ওই দিকেই হবে, কারণ R2 তো একটা সংখ্যা দিয়ে গুণ করলে তার ডিরেকশনের কোনো কি হবে না, পরিবর্তন, আস্তে 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 ধীরে, সবাই ধীরে বলো, I2 R2 দ্বারা গুণ করলে তোমার কি ডিরেকশন চেঞ্জ হবে না, তাহলে এই ইকুয়েশন কিন্তু শুরু হয়েছে এইটা থেকেই, কথা বুঝেন, কিন্তু এই ইকুয়েশন শুরু হয়েছে কিন্তু কোনটা থেকে, I2 R2 থেকেই, কিন্তু এই ইকুয়েশন শুরু হবে কি দিয়ে বলো, আগে ইয়ন, এই যে ইয়ন থেকে, ইয়নের শেষ থেকে শুরু হবে, কিন্তু এর শুরু কোথা থেকে বলে, এটাই কি এর I2 R2 থেকে কি শুরু, তাহলে I2 R2 কোন দিকে বলেন, এই যে I2 R2, এই যে I2 R2, এই যে I2 R2 দেখালাম, বুঝতে পারছেন? এই যে এতখানে আমরা কি দেখালাম বলেন, এটাকে আমরা কি দেখলাম I2 R2, দেখেন তো কেন দেখালাম, কারণ ওই যে I2 যেদিকে, ওই I2 R2 দেখেন তো কি ওই একই দিকে হবে না, এই যে একই দিকে হবে, এখন আপনি বলতে পারেন কি, ভাই আপনি আসলে আমি এইটুক কেন দেখাবো, আপনি এইখানে ভেক্টর ডায়াগ্রামগুলোর এগুলো কনফিউশন তৈরি হয়, মানে পোলাপান এগুলো বোঝেই না, দেখেন I2 R2 এতটুকু কেন নেব, আমি তো এটুকু নিতে পারতাম, অথবা আমি I2 থেকে কম নিতে পারতাম কি না, বা আর একটু বড় নিতে পারতাম, এইটুকু নিতে পারতাম, এইটুকু এখানে নিতে পারতাম, কিন্তু আমি এক্স্যাক্টলি এখানে নিলাম কেন, এইখানে নিলাম একটাই কারণ দেখো I2 R2 পরে আমার কি আছে, J of I2 X2, কথা বলা করে বুঝি, J of I2 X2 আছে, তাই কি না, J of I2 কি আছে, তার মানে এইখান থেকে এবার যদি এটা আঁকতে হয় তাহলে প্লাস যে যেতে হবে, তাহলে কত ডিগ্রি যেতে হবে, 90 ডিগ্রি উপর দিকে যেতে হবে, বুঝছেন নাকি বুঝেন নাই, তাহলে I2 তো এইদিকে চলতেছে, তাহলে প্লাস যে থাকার কারণে সেবার কোন দিকে যাবে বলেন, 90 ডিগ্রি উপরে যাবে, এবং এই দুইটা যোগ করে যেন কোথায় গিয়ে মেশে, E2 তে গিয়ে মেশে, এখন আপনি যদি মনে করেন এইখানে দেখাতেন, তাহলে আপনি 90 ডিগ্রি করলে কি আপনি E2 তে মিলাইতে পারতেন, এই যে E2 তে মিলাইতে পারতেন না, এই জন্য আমি বুদ্ধি করে আমি কি করছি এইখানে নিছি, যাতে এই যে I2 R2, বুঝছেন নাকি বুঝেন নাই, আমার কি বলা লাগবে নাকি,
এই জন্য ওই চোখের ওই মাপ থেকে নিতে হবে, যাতে ভাই আমি I2 R2 পর্যন্ত গেলাম, পরে আবার এইটুকু পরিমাণ 90 ডিগ্রি গেলে যেন আমি কার দেখা পাই, এইটুকু দেখা পাই। বোঝেন নাই নাকি? তাহলে আমি যে এখান থেকে I2 R2 নিলাম, তাহলে I2 R2 শেষ থেকে আবার এটা শুরু হবে, তাহলে I2 R2 শেষ করে এই যে, তাহলে এখান থেকে শুরু করতে হবে I2 X2, কিন্তু এর সামনে কি জে আছে, তাহলে জে থেকে মানে কোন দিকে যেতে হবে, উপরের দিকে যেতে হবে নাকি এদিকে যাবেন, এদিকে গেলে নিচের দিকে যাবেন, কোন দিকে, উপরের দিকে। এবং চেষ্টা থাকতে হবে কোথায় শেষ করতে হবে, যোগফল কত হবে, এই যে যোগফল এই যে E2, তাহলে এই যে হয়ে গেল। বুঝতে পারছেন নাকি? বুঝতে নাই, এটা আপনি বইতে পাবেন, আপনি যে বই খোলেন না কেন আপনি পাবেন না, একদম শিওর থাকতে পারেন। এই ভেক্টর ডায়াগ্রামটা অন্তত, বুঝতে পারছেন? অন্যগুলো পাবেন, এটা পাবেন না। এর বোঝেন কিন্তু দেখেন, তাহলে এই যে এইগুলো সেকেন্ডারি হয়ে গেল। দেখুন তো আবার সেই মেলে কিনা, দেখেন তো I2 R2 শুরু, ফাইনালি শুরু করছিলাম এখান থেকে, শেষ করছিলাম কোন জায়গায়, I2 X2 তে। তাহলে দেখেন I2 R2 শুরু কই, এই যে I2 R2 শুরু, এই যে এখান থেকে I2 R2 গেল, তারপর I2 X2 এখানে গেল, তাহলে শুরু আর শেষ এই দুটো যোগ করলে কি পাবো বলেন, E2। তাহলে দেখেন এমনভাবে একা আসছে যাতে শুরু আর এই যে কি শেষ, এই দুটো যোগফলকে আমরা কি বলছি, E2 বলতেছি। বুঝতে পারেন? নেন এবার আসেন, দেখেন এবার এইখানে আসেন, তাহলে দেখেন তো ভিএস পাবো কীভাবে, E1 এর শেষ থেকে I1 এর, তাহলে E1 তো অলরেডি দেখাই দিছি আমরা, তাহলে E1 এর এখান থেকে শুরু হবে কি I1 R1, কিন্তু এখান থেকে I1 R1 এর দিকেই যাবে, কথা কি বলছেন নাকি? কোন দিকে যাবে বলেন, I1 R1 এর দিকেই যাবে। তাহলে দেখেন I1 কই বলেন, I1 কই আছে, এই যে I1 না, এই যে, তাই কি না, এটা I1 না, তাহলে এখান থেকে কোন দিকে যাবে, ওই দিক বরাবরই কিন্তু যেতে হবে, ঠিক ওই দিক বরাবর যেতে হবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন নি? অর্থাৎ এইটা যেদিকে, এই যে দুইটার একই দিকে যেতে হবে, এই যেরকম, এই যে এখান থেকে যাবে I1 R1 আর এই তো I1 R1 দিকে যাবে। তাহলে আমরা কি করলাম, স্কেল এই বরাবর ধরলাম, জাস্ট ওই বরাবর নিয়ে গিয়ে এই বরাবর রেখে দিলাম। বুঝতে পারছেন নাকি? তাহলে দেখেন তো স্কেলের এই সাইডটা কোন পাশে, I1 এর দিকে, তাহলে এখান থেকে যাবে কি বলেন, I1 R1 এর দিকে যাবে, তাই না? তাহলে তুমি ইচ্ছা মতো আঁকাবে ভাই, এইগুলোতে কোনো সমস্যা নেই। এটা কি বলেন, I1 R1, তাহলে I1 R1 দেখালাম, তাহলে I1 এর শেষ থেকে আবার কি বলেন, I1 X1, সাথে যে থাকার কারণে কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। মাইন্ড করলেন নাকি? কত ডিগ্রি উপরে যাবে, 90 ডিগ্রি উপরে যাবে না, 90 ডিগ্রি উপরে যাবে, তো শুধু 90 ডিগ্রি, তাহলে এই যে ধরেন এই যে, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে বলেন এইটা শুরু কই, এই যে E1 গেল, I1 R1 গেল, I1 X1 গেল, তাহলে শেষ কই, এই যে না, তাহলে শুরু আর শেষ এই দুটো যোগ করে দিলে আপনি কি পাবেন বলেন, ভিএস পাবেন। এটা কত বলেন, এই যে এইটুক কি, জে অফ I1 X1। ভয় পাচ্ছেন নাকি? কোখান থেকে নিতে পারতাম, নিতে পারতা, কিন্তু আমার E1 এর থেকে শুরু করতে হবে কোনটা বলেন, I1 R1। আমরা কি বলছিলাম, একজনের শেষ থেকে আরেকজন কি করতে হবে, শুরু করতে হবে। আপনি এই দিক থেকে নিতে পারতেন I1 R1, আপনি এখান থেকে শুরু করতে পারতেন, কোনো সমস্যা নেই, কিন্তু একজনের শেষ থেকে কি করতে হবে, আরেকজন কি করতে হবে, শুরু করতে হবে। এখানে নিছিলাম কেন, কারণ এখানে তো কোনো শুরু নেই, ওইটাই কি বলে, ওইটাই শুরু। বুঝেন নাই নাকি? এখানে আমরা এখান থেকে I2 R2 নিছি, একই দিকে নিছি, কারণ এটাই শুরু, কিন্তু এখানে কি বলে E1 এর শেষ থেকে দেন এবার এখান থেকে নিতে হবে, যে এখান থেকে দেখেন, বুঝেন কিনা? এইবার দেখেন, এইবার বলেন, দেখেন তো ভালো করে বুঝেন, হ্যাঁ দেখেন তো এইবার, আচ্ছা গেল তো নাকি, কোনো ডিসকাশন না যায়। আচ্ছা বলো তো পারফেক্ট অ্যাঙ্গেল কোনটা হবে, বলো পারফেক্ট অ্যাঙ্গেল কোনটা হবে, ফাইনাল এটা কি ইনপুট ভোল্টেজ আর কি ইনপুট কারেন্ট, এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল পারফেক্ট অ্যাঙ্গেল। তাহলে ভিএস কে বলেন, এই যে ভিএস আর I1টাকে এই যে না, তাহলে এই জায়গায় টুকু অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি, পারফেক্ট অ্যাঙ্গেল। এটা কিন্তু ভালো ইমপ্রুভ হয় না, কিন্তু ভালো ইমপ্রুভ হয়েছে কি, মোটামুটি ইমপ্রুভ হয়েছে, হ্যাঁ ভালো ইমপ্রুভ হয় না মোটামুটি, তবে ওর থেকে ইমপ্রুভ হয়েছে আর কি। হ্যাঁ নোলোড অবস্থা হচ্ছে কি হয়েছে বলো, পারফেক্ট আর ইমপ্রুভ হয়েছে, বেটার হয়েছে পারফেক্ট। বুঝতে পারছেন না? বুঝেন না? ঠিক আছে বলেন, এটা আঁকাবেন, ভালো লাগছে নাকি? না না না, ভিএস আর E1 তো একই দিকে থাকবে না, এদের ভিতরে ওই যে গ্যাপটা যে কোনটা, এটার কোনো এরকম স্পেশাল নাম আছে? না না না, ও ভোল্টেজের অ্যাঙ্গেলের, ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেলের কোনো নাম নাই, শুধু নাম আছে তোমার হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল। বুঝতে পারছেন না? বুঝেন নাই? জি বলেন। নোলোড কারেন্ট এই ফ্লাক্স সেটআপ করে, কিন্তু এই নোলোড কারেন্ট তো এই দিক দিয়ে যাইতেছে, আল্লাহ কি বাজে কনফিউশন। দেখেন ভালো করে দেখেন, এটা কি বলেন, এটা কি বলেন, এই যে সেই আইডিয়াল না, তাহলে বলেন আমি যেহেতু আইডিয়াল পার্ট আলাদা করে ফেলছি, তাহলে বলেন আইডিয়াল পার্টে কি
আইডিয়াল পার্টে কোনো কারেন্ট ঢুকবে ফ্লাক্স সেট আপ করার জন্য? ভালো করে বুঝেন, আইডিয়াল পার্টের তো আর ফ্লাক্স সেট আপ করার দরকার নেই। বুঝেন নাই নাকি? আইডিয়াল পার্টের তো আর ফ্লাক্স সেট আপ করার দরকার নেই। তাহলে আইডিয়াল পার্টের প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে ফ্লাক্স সেট আপ করার জন্য কী দরকার হচ্ছিল? কারেন্ট দরকার হচ্ছিল। তাহলে করলাম কি, ওই প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের যতটুকু অংশ ফ্লাক্স সেট আপ করে ওইটা আমরা ধরে বাইরে নিয়ে আসলাম। এই যে সে জি অফ এক্সএম, এই যে এটা কী করে? ফ্লাক্স সেট আপ করে। দেখো তো ওই আই নটে কী করতেছে? সেই আই নটে যাচ্ছে না ফ্লাক্স সেট আপ করার জন্য এখান দিয়ে, কারণ এর ভিতরে যতটুকু ফ্লাক্স উৎপন্ন করবে সেটা তোমার বাইরে দেখাই দিছে। এই যে দেখো ওর ভিতরে সে আই নটের একটা অংশ ফ্লো করতেছে আইএম, তো ওইটাই তো ফ্লাক্স সেট আপ করবে। আর ও কী করবে? যে গিয়ে সে কোর লস উৎপন্ন করবে। বুঝতে পারছেন? মোটামুটি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল থেকে সব খুলে খুলে বাইরে বের করে ফেলছি। এখন দেখো এই আই নটের একটা অংশ কী তৈরি করবে? এই ফ্লাক্স সেট আপ করবে। এই যে এইটুকু অংশ সে যে ফ্লাক্স উৎপন্ন করবে, সব কিছু বাইরে দেখাইছি তো আমরা ইকুইভ্যালেন্ট করে। আর এখন যেহেতু এটা প্র্যাকটিক্যাল আইডিয়াল ট্রান্সফর্মার, সুতরাং এর জন্য তার এখানে কোনো কারেন্ট ফ্লাক্স সেট আপ করার জন্য সে কারেন্ট নিবে না। দেখো তো এখানে এইটুকু বলো আইডিয়াল ট্রান্সফর্মার না? এইটা কি কারেন্ট বলো? এটা কি কারেন্ট বলেন? এটা কি আইডিয়াল ট্রান্সফর্মার না? তাহলে এইটুকু যদি আইডিয়াল ট্রান্সফর্মার, তাহলে ফ্লাক্স সেট আপ করার জন্য সে কোন কারেন্ট নিবে? তাহলে 0 অ্যাম্পিয়ার, কোনো কারেন্ট সে নিবে না। কিন্তু তারপর আমরা ইটু পাবো। বুঝতে পারছেন নাকি? বুঝেন? আইডিয়াল ফ্লাক্স ছিল, ওই ফ্লাক্সের কারণে ইটু আইডিয়াল ট্রান্সফর্মারের ভিতরে যেহেতু আইডিয়াল ট্রান্সফর্মার, আইডিয়ালটা আমরা আলাদা করে বের করে ফেলতে পারি। তাহলে আইডিয়াল ট্রান্সফর্মারের ভিতর তো শুধু কি আছে? ফ্লাক্স তো অলরেডি আছে। সুতরাং আমরা তো ওই কারেন্টের জন্য মানে ওখান থেকে কারেন্ট দেখাবো না, যেহেতু আইডিয়াল পার্টটা আলাদা করে ফেলছি। যদি প্র্যাকটিক্যাল হতো তাহলে এখান থেকে কারেন্ট যাইতো, কিন্তু প্র্যাকটিক্যালগুলো তো সবাই যে বাইরে পাঠিয়ে দিচ্ছে আমরা। এই যে প্র্যাকটিক্যালের ভিতর দেখা আই নট যাচ্ছে। বলো বলো বলো। শর্ট সার্কিট। হ্যাঁ, শর্ট সার্কিট। অ্যাকচুয়ালি বন্ধু এখন দেখা যাচ্ছে আমাদের যেগুলো বড় বড় হায়ার ক্যাপাসিটি পাওয়ার প্ল্যান্ট যেগুলো, এদের আউটপুট থেকে সাপ্লাই যে রিসিভিং স্টেশন পিসি, এদের ট্রান্সফরমেশন ভোল্টেজ হলো 400 কেভি। দেখা যাচ্ছে এই 400 কেভি যে ট্রান্সফরমার, এদের যে শর্ট সার্কিট করছে ওইটা কি ওইরকম এরকম কন্টিনিউটি তার দিয়েই করে না অন্য? না, কিছু তো একটা করবে, কারণ এখানে তো লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, তাহলে তো অত বুঝতে পারছো নাকি? এখানে তো লোড টোড থাকবে কিছু একটা, তাহলে এত বড় ভোল্টেজ বাই টেবিল তখন তো তার দিলে তো এখানে ফায়ারিং না। এটা জাস্ট মানে ব্যাপারটা কি, আমাদের ট্রান্সফরমার যখন টেস্ট করা হয়, যেমন ধরে গিয়ে আমরা যদি বলি কপার লস টেস্ট, কপার লস কতটুকু ট্রান্সফরমার, তখন কিন্তু শর্ট করা লাগে। কিন্তু তার মানে এমন না যে ওই তার দিয়ে সারা জীবন মনে করো যে আমরা শর্ট করে রাখছি, এরকম না। কিন্তু কিছুক্ষণের জন্য শর্ট করে রিডিংটা নিয়ে আবার খুলে ফেলা হয়, কতটুকু যাতে ফায়ারিং না হয় তার আগেই। কারণ আমরা ওই যে মানে কন্টিনিউয়াসলি এরকম করে রাখলে তো বিপদ, ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে। কিন্তু কন্টিনিউয়াসলি তো রাখা যাবে না, জাস্ট টেস্ট করেই আমার শেষ করে ফেলতে হবে তাৎক্ষণিক একটা মান। হ্যাঁ, আমরা জাস্ট লাগানোর পরেই আমরা কী করে ফেলবো, কিছুক্ষণ পরে কী করে ফেলবো, আমরা যেটাকে খুলে ফেলবো। কিন্তু মানে অনেকক্ষণ লাগালে এর একটা প্রবলেম ইস্যু হয়ে দাঁড়াবে, বুঝতে পারো? কারণ কারেন্ট ধীরে ধীরে বাড়তেই থাকবে একটা প্রবলেম। কিন্তু মানে এমন না যে হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ মানে ব্যাপারটা আছে তখন কিন্তু মানে হিসাব করায়। দেখো এদিকে আমরা যখন এখানে এই কি বলে শর্ট করে দেবো, তখন কিন্তু এই জায়গায় কিন্তু অত ভোল্টেজ রাখা হয় না, তাই না? আমরা এখানে কত ভোল্টেজ সাপ্লাই দিই, যাতে রেটেড কারেন্ট আসতে যে পরিমাণ ভোল্টেজ দরকার তখন কিন্তু সেরকম মানে করা হয়, ঠিক আছে? তো মানে এত ভোল্টেজ রাখে আসলে শর্ট করা হয় না। কিন্তু হ্যাঁ, আমরা বলবো, আমরা আস্তে আস্তে যাই সেখানে বলবো আর কি। কিন্তু এত মানে হাই মানে এখানে সেই মানে কন্টিনিউয়াস যে ভোল্টেজ আমরা সাপ্লাই দিচ্ছি, ওই ভোল্টেজ রেখে আসলে শর্ট করা হবে না। শর্ট করা হলে একটা বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু আমরা জাস্ট মানে দেখলাম যে কীভাবে আসলে ভেক্টর ডায়াগ্রাম আসে, বুঝতে পারছেন? তাহলে এভাবে কিন্তু আঁকা হবে। বুঝতে পারছেন না? বুঝেন? এটা আনে, এটা কোথাও পাবেন না, ঠিক আছে? না আসেন, বুঝতে পারছি না। যারা বেসিক থেকে পড়াশোনা করে তারা তো পারবে, কারণ এই যে এখানে বাকি সবগুলো একই। যেমন এখানে V2 নাই, এখানে V2 নাই, V2 তো 0 এখানে। দেখো সেকেন্ডারিতে কোনো V2 দেখাইছি আমরা? সেকেন্ডারিতে কোনো V2 আমরা দেখাইনি। দেখবেন আপনারা অ্যানালাইসিস করে বের করবেন, ঠিক আছে? 3 নাম্বার আসি অ্যাট রেজিস্টিভ লোড। বুঝতে পারছেন? এখন আপনারা অনেকে এরকম আঁকায় ভেক্টর ডায়াগ্রাম, বুঝতে পারছেন? অনেকে আবার এই যে আমরা গতবার ওদের পড়াইছিলাম, তাদের কিন্তু আমি এভাবে দেখাইনি, তাদের কিন্তু একদম অন্যরকম বইয়ের মতো করে দেখাইছি আর কি। না, একেবারে অ্যাডভান্স না, এটা আরও সহজ, কারণ আমি এখানে ভেক্টর যারা ড্র করতে পারে তাদের কাছ থেকে একই জিনিস, যারা ভেক্টর ড্র করতে পারে। আমরা যখন এসি সার্কিটে ভেক্টর ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলছি তখন তো বিশাল বড় বড় ভেক্টর ডায়াগ্রাম আমরা করাইছি। হ্যাঁ, অ্যাট রেজিস্টিভ লোড। তাহলে রেজিস্টিভ লোডে কী হবে? এবার কি লোড লাগাবো বলো?
রেজিস্টিভ লোড লাগাবো। বইয়ের মতো না দিলে আবার সমস্যা হবে না। না কোনো সমস্যা নেই, মানে বাংলাদেশে সবাই তো আর এরকম না কও। তবে এই অ্যাডমিশনের মানে কোচিংয়ের খাতায় লিখলে কেটে দেবে আর কি, বুঝতে পারছেন? কোচিংয়ের খাতায় লিখলে কেটে দেবে, কোচিংয়ের খাতা। হ্যাঁ, এটা কোচিংয়ের খাতা লিখলে কেটে দেবে। কি একাইছি বেটা, আমরা তো দেই নাকি দোষ কাটতি আন্দাজ একাই রাখছি মনে কথা। না না না, চাকরির ওখানে যারা যারা দেখে তারা সময় বের করছে, সেকেন্ড আর মিনিটে বের করছে, তাই কাটা দিছে। আরে আর লাগাইলে তো কিন্তু আপনাদের ডুয়েটের হলে কাটবে না, হলের খাতায় কাটবে না, কারণ এখানে সব কোয়ালিফাইড টিচাররাই আছে, মানে ওই ভংচং নাই আর কি এখানে। এগুলো বলিও না, ভিডিওর মধ্যে থাক, পরে বলবানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাও নেন। যা আঞ্চলিকে পড়ায় না, এটুকু আছে কথা, আঞ্চলিকে না পড়ালেই আসছে। নাও, এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার সেই ভিএস, তাই কি না? এটা হচ্ছে R1, এখানে কত বলে জে অফ এক্স1, তাই না? এটা হচ্ছে RC, এটা হবে কত জে অফ XM, তাই কি না? এরকম। আচ্ছা, আর এখানে কি সেকেন্ডারির সেই ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্ট্যান্স। শিশিরে কিন্তু কঠিন লাগছে নাকি? শিশিরে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তাহলে এবার আমরা এখানে কি লোড লাগাবো বলো? রেজিস্টিভ লোড লাগাবো না? তাহলে রেজিস্টিভ লোড লাগাইলে কী হবে বলো? সে রেজিস্টিভ লোড, ঠিক আছে? বুঝতে পেরেছেন নাকি বোঝেন না? তাহলে কী লোড লাগাবো বলেন? রেজিস্টিভ লোড লাগাবো। তাহলে এবার দেখেন, মজার বিষয় হচ্ছে যে সোহান সাহেব বুঝছেন নাকি বোঝেন না? কী লাগাবো বলেন? রেজিস্টিভ লোড লাগাবো। এখন দেখেন, যদি এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে দেখো, তাহলে আমরা এখন শুরু করি নাকি? এইখানের ভোল্টেজটাকে আমরা কি বলি বলো? E1 বলি। এখানকার ভোল্টেজটাকে আমরা কি বলি বলো? E2 বলি। এখানে ডট, এখানে ডট, এখানে প্লাস প্রান্ত, এখানে কি মাইনাস প্রান্ত, প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, তাই তো? দেখা যাবে এটাকে আমরা বলি R2 J of X2, এটাকে বলি। এখানকার ভোল্টেজকে এবার আমরা কি বলতে পারি? V2 বলতে পারি না, কারণ যেহেতু লোড আছে, তাই না? V2 বল, লোডের অ্যাক্রসে ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি? V2 বলতে পারি। তো আমরা যেহেতু আঁকাবো, তো আমরা ইনপুট একটা লুপ ইকুয়েশন দিই, আউটপুট একটা লুপ ইকুয়েশন বের করি। আমরা যে আউটপুটের লুপ ইকুয়েশন বের করি, তাহলে কেমন হবে? E2 ইকুয়াল টু, এই কারেন্টটাকে আমরা কি বলে বলো? I2 বলি না? তাহলে E2 ইকুয়াল টু হবে এই জায়গার ভোল্টেজ, তাই কি না? V2 প্লাস হবে কত বলো? I2 R2 প্লাস হবে কত বলো? I2 J অফ I2 কত হবে? X2, X2, তাই না? এখানে আসো দেখো, কি বলতে পারি? VS ইকুয়াল টু হবে এই জায়গার ভোল্টেজ, তাই কি না? E1, এখানকার কারেন্টটাকে আমরা কত বলবো বলো? I1 R1 প্লাস J অফ I1 কত হবে? আর X1। এই কারেন্টটাকে আমরা কি বলি বলো? I0। যেহেতু এখানে I2 ফ্লো করতেছে, তাহলে এই ট্রান্সফরমার সেকেন্ডারিতে I2 ফ্লো করলে ট্রান্সফরমার প্রাইমারিতে কি ফ্লো করবে? I1 প্রাইম ফ্লো করবে। এই কারেন্টের এই কারেন্ট, এই দুটো কারেন্ট যোগ করলে আমরা কি পাবো বলো? I1 পাবো। বুঝতে পারছেন নাকি বোঝেন না? এবার আসেন, দেখেন আঁকানো শুরু করে দাও। বলেন। পারতাম, কিন্তু এটা দিলে সুবিধা হয় আর কি আঁকতে, অসুবিধা না, পারবো আঁকতে, কোনো সমস্যা নেই, সুবিধা হয় আর কি। সামথিং একটা কনস্ট্যান্ট জিনিস আছে, ভিডিওতে আসলে একটা জিনিস আছে, তো পরবর্তী থেকে আঁকানো শুরু করেছে, আঁকাতে পারতাম, কোনো সমস্যা ছিল না তোমার কাছে। বুঝতে পারছেন না? বুঝেন নিন এবার। তাহলে দেখেন, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? 5 বলতে পারি, তাই কি না? আর এই বরাবর যে ভোল্টেজ, আমরা ধরে নিলাম এটাকে স্টেপ কি বলো? আপ ট্রান্সফরমার, তাই না? তাহলে E1 এর থেকে বড় বলো? E2 বড়, আবার I1 কি বলো? ছোট। I1 বড় হবে। আসলে এখানে I1 না, এটা আসলে ট্রান্সফরমারের প্রাইমারি, ট্রান্সফরমারের কি সেকেন্ডারি। তাহলে ট্রান্সফরমার প্রাইমারি ভোল্টেজ E1, ট্রান্সফরমার সেকেন্ডারি ভোল্টেজ কি E2। ট্রান্সফরমারের প্রাইমারি কারেন্ট কিন্তু I1 প্রাইম, নট I1। I1 কিন্তু এই জায়গার কারেন্ট, বুঝতে পারছি? এটা কিন্তু ট্রান্সফরমার প্রাইমারি কারেন্ট, আর ট্রান্সফরমার প্রাইমারি কারেন্ট কিন্তু এইটা I1 প্রাইম আর I2, খেয়াল রাখবেন। ওটা I1 প্রাইম হবে, এখানেও I1 প্রাইম হবে, ঠিক আছে? তাহলে এবার এই I1, এই যে আমরা কিন্তু এখানে I1 প্রাইমই দিছি, I1 প্রাইম আর I0 যোগ করলে কি হবে? I1। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? নেন আসেন এবার দেখেন। তাহলে এবার যেটা দেখবেন আর কি, বুঝতে পারছেন? তাহলে আমরা যে E1 কে ছোটো দেখাবো, E2 কে বড় দেখাবো না? তাহলে E1 কি দেখালাম বলেন? ছোট,
E1 E2 একই দিকে নাকি? তো E2 বড় উপরের দিকে দেখলাম, তাহলে এটাকে বলতেছি আমরা E1, এটাকে বলছিল কি বলেন E2। তাহলে সেকেন্ডারিটাকে ড্র করে ফেলি। I0 কোন দিকে দেখাবো বলেন? I0 আমরা 80 থেকে 85 ডিগ্রি ল্যাগিং দেখাবো, কিন্তু সেটা হচ্ছে একটু ছোটো দেখাবো আর কি I0, ঠিক আছে? I0 দেখালাম, সবগুলো কারেন্ট দেখানি, তাহলে I0 দেখলাম, ঠিক না? তাহলে এইবার আসেন দেখেন তো এই যে I2 দেখাতে হবে না আগে, ঠিক না? I2, তাহলে E2 আর I2 কোন অবস্থা থাকবে বলেন তো? এটা কি এখানে কি লোড লাগাইছে বলেন? রেজিস্টিভ লোড লাগাইছে না? কি লোড লাগাইছে বলেন? তাহলে এখানে একটা কথা, একটা কাজ ধরে নেওয়া হচ্ছে, ভালো করে বুঝে রাখি, যেটা বলি সেটা শুনেন। যেহেতু এখানে রেজিস্টিভ লোড লাগানো হচ্ছে, কি লোড লাগানো হচ্ছে বলেন? তাহলে এই রেজিস্টিভ লোডের মান সাধারণত অনেক বেশিই হয়। রেজিস্টিভ লোড যদি লাগাই তাহলে বুঝতে হবে রেজিস্টিভ লোডের মান কেমন, অনেক বেশি। তাহলে রেজিস্টিভ লোড বেশি, আর এই লিকেজ রিঅ্যাক্ট্যান্সের মানও কী হয় বলো? কম হয়। আমরা কি চাই যে লিকেজ বেশি হোক? তাহলে এর মান কি রাখতে হবে? কম রাখতে হবে। তাহলে এর মান কম হয়, তাহলে এর মান কম, আর দুইটা রেজিস্ট্যান্সের মান কি অনেক কি বেশি। সুতরাং এখানে কে ডমিনেট করবে? রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? তাহলে ওভারঅল মিলায়ে এটাকে আমরা রেজিস্টিভ লোড ধরে নিতে পারি, যেহেতু এর মানটাকে অনেক কম। বুঝতে পারছেন? এর ইন্ডাকট্যান্সের মান যেহেতু কম আর রেজিস্ট্যান্সের মান যেহেতু অনেক বেশি, সুতরাং এই পুরো জিনিসটাকে আমরা এখন কি ধরে নিতে পারি? রেজিস্টিভ লোড ধরে নিতে পারি। তাহলে রেজিস্টিভ লোডের বেলায় এখানে সাপ্লাই কি বলো? E2। তাহলে E2 থেকে যে I2 যাবে, তাহলে এটা কি লোড ধরে নিচ্ছি? রেজিস্টিভ লোড ধরে নিচ্ছি। এটুকু কি লোড ধরে নিচ্ছি বলো? তাহলে E2 আর I2 কি থাকবে? একই ফেজে থাকবে। বুঝেন না? যেহেতু রেজিস্টিভ লোড, তাহলে ভোল্টেজ আর কারেন্ট কি থাকবে? তাহলে E2 কোন বরাবর? এই যে বরাবর, তাই কি না? বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? E2 আর I2 কোন বরাবর থাকবে বলেন? একই বরাবর থাকবে নাকি? দাঁড়ান, এখানে একটা কথা আছে। আচ্ছা দেখো এদিকে, আমরা একটু বলে নেই, এটা কি রেজিস্টিভ লোড না? এটা কি লোড বলেন? রেজিস্টিভ লোড। কিন্তু মানে লোড এইগুলো আমরা ইগনোর করতেছি না, এটা আমরা ইগনোর করতেছি না। বুঝতে পারছো? এটা আমরা কি করতেছি না বলো? ইগনোর করতেছি না। বুঝছেন নাকি? বুঝছেন? এটা আমরা কি করতেছি না বলেন? ইগনোর করবো না, করতেছি না, ঠিক আছে? ইগনোর আমরা কি করতেছি না। তাহলে ইগনোর যদি না করি, তাহলে ওভারঅল কি আছে বলেন? ইন্ডাকটিভ না? ওভারঅল লোডটা কি ইন্ডাকটিভ না? বুঝতে পারছেন নাকি? বুঝেন না? ওভারঅল লোডটা কি বুঝেন? মানে রেজিস্ট্যান্স তো আছে, আর তার সাথে কি আছে বলো? ইন্ডাকট্যান্স। তাহলে ওটা কি পিওর রেজিস্টিভ হলো? তার ভিতরে কি ইন্ডাকট্যান্সেরও প্রভাব আছে, তাই কি না? তো যদি পিওর রেজিস্ট্যান্স হইতো তাহলে কি হইতো? E2 আর I2 কোন দিকে থাকতো বলো? একই দিকে থাকতো। কিন্তু এখন কি E2 আর I2 একই দিকে থাকতে পারবে? পারবে না। পারবে কি? পারবে? কথা বলেন হৃদয় সাহেব। তাই বোঝা নেই? যেহেতু এখানে ইন্ডাকট্যান্স আছে, তাহলে E2 আর I2 তিন ফেজ থাকতে পারবে না। তাহলে E2 একটু হইলেও কি পড়বে? সে একটু সরে দাঁড়াবে। এই যে অল্প একটু হলেও সে কি যে সরে দাঁড়াবে। তাহলে এই কারেন্টটাকে আমরা কি বলতেছি বলেন? I2 বলতেছি। তাহলে E2 থেকে এই যে I2 একটু হলেও কি হয়েছে? সরে গেছে। কারণ যেহেতু এটা পিওর রেজিস্টিভ না। পিওর রেজিস্টিভ হলে কি হতো? E2 যেদিকে I2 একদিকে, ঠিক আছে? এবার দেখেন, তাহলে I2 যেদিকে হবে ভাই, এই কারেন্ট যেদিকে হবে, এই কারেন্টও কি ঠিক সেই দিকে হবে? এই দুটো কারেন্ট একই দিকেই হবে, তাই কি না? তাহলে I2 যেদিকে I1 প্রাইমও কি একই দিকে, কিন্তু I1 প্রাইমের মান কি বড়। তাহলে I2 আর একই দিকে দেখাবো, কিন্তু I2 থেকে আমরা I1 প্রাইমকে একটু কি দেখাবো বলেন? একটু সেই একটু বড় দেখালাম। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? এই যে সেই এটা কি বলেন? I1 প্রাইম একটু বড় দেখালাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখুন তো, I1 প্রাইম আর I0 এই দুটো কারেন্ট যোগ করলে কী হবে বলেন? I1 হবে। তাহলে I0 আর I1 প্রাইম এই দুটো যোগ করে দেন, এই যে এই দুটোকে যোগ করে দেন, ঠিক আছে? এদেরকে যোগ করে দিছেন, তাহলে এই যে কারেন্টটা পেলেন বলেন, এটা কি কারেন্ট? এটা হচ্ছে কি কারেন্ট বলেন? I1 কারেন্ট। সেকেন্ডারিটা আসেন, E2 পাবো কীভাবে বলেন? V2। বুঝতে পারছেন তো নাকি? তাহলে এটা গেল I2 আর এটা গেল কত? I1 প্রাইম। এবার দেখেন, বুঝতে পারছেন? তাহলে ভাই আপনি E2 আপনি যখন সেকেন্ডারি আঁকানো শুরু করবেন, তাহলে আগে আপনার কি দেখানো লাগবে বলেন? V2 দেখানো লাগবে না? কি দেখানো লাগবে না? এটা তো শিওর আপনার আগে কি দেখানো লাগবে? V2। এবার দেখেন তো, তাহলে এই যে লোডটা লাগাইছেন এটা কি লোড বলেন? পিওর রেজিস্টিভ। পিওর রেজিস্টিভ লোড। কি লোড লাগাইছেন বলেন? তাহলে এইটা যেহেতু আপনি পিওর রেজিস্টিভ লাগাইছেন, ভালো করে বোঝেন, এটা কি লাগাইছেন বলেন? তাহলে এই যে I2 যেদিকে থাকবে, এই কারেন্টটা তো I2 নাকি? তাহলে I2 যেদিকে থাকবে ওই একই দিয়ে কি থাকবে বলেন? V2 থাকবে।
বুঝতে পারছেন? বুঝেন না? তাহলে আই টু কোন দিকে? এই যে এইটা কি বলেন? আই টু না? তাহলে ওই একই দিকে বলেন কি থাকবে বলেন? একই দিকে বলেন এই যে আপনার কি থাকলো বলেন? ভি টু থাকলো, তাই কি না? ওই একই দিকে কি থাকলো বলেন? ভি টু থাকলো। আচ্ছা, এগুলো আঁকতে আঁকতে তুমি অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বললাম বলেন? ভি টু। তাহলে ভি টু পাইছি। তাহলে ভি টুর শেষ থেকে কি শুরু করতে হবে? আই টু আর টু। তাহলে এইটাও কি একই দিকে না? কারণ আই টুর দিকেই তো হবে, কারণ এটা সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আই টু আর টু সেই কোন দিকে বলেন? একই দিকে। এই যে এইটাকে এইটুকু আমরা কি বললাম? আই টু আর টু বললাম। এখন আমি বললাম এই পর্যন্ত কেন দেখালাম? আমি তো এই পর্যন্ত যেতে পারতাম, আবার কমও দেখাইতে পারতাম। দেখাইছি কেন? কারণ আই টু আর টুর সাথে জে অফ আই টু এক্স টু করে যেন আমি কোথায় পৌঁছাতে পারি? তাহলে আমাকে ইটুতে পৌঁছাতে হবে না? 90 ডিগ্রি করে ইটুতে যেতে হবে। তাহলে জে মানে কোন দিকে? 90 ডিগ্রি। তাহলে যেখান থেকে এটা কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। এটা আপনি কই পৌঁছে গেলেন বলেন? জে অফ জে লাগবে না এখানে, আই টু আর কত বলেন? দেখেন বোঝেন কিনা? মারাত্মক কঠিন কাজ, ভেক্টর ডায়াগ্রাম কঠিন। শুধু একটু মাপজব ঠিক রাখতে হবে যে এটা কত ডিগ্রি আনতে হবে। 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি মনে হয় আর কি, ঠিক আছে? এটা শেষ। এবার প্রাইমারিতে আসো। প্রাইমারিতে আসো, দেখো তাহলে আগে কী লাগবে বলো? ই1। তাহলে ই1 যে পেয়ে গেছে আগে থেকেই দেখাইছি। আই1 আর অন, আই1 কি একই দিকে দেখাবো না? তাহলে আই1 কো বলো? ও আচ্ছা, আই1 কোন দিকে? এই যে এই দিকে আই1 না, তাই কি না? তাহলে ওই একই দিকে মানে এই দিকেই কি দেখাইতে হবে? এই দিকে দেখাতে হবে না আই1? এই যে আর একই দিকে দেখানো লাগবে, এটার একই দিকে দেখানো লাগবে। তাহলে স্কেলটাকে ওই বরাবর প্লেস করে, হ্যাঁ এই বরাবর আছে। তাহলে এই দাগ বরাবর আই1। তাহলে এই দাগ বরাবর কি দেখাবো বলো? এইটুক বরাবর আমি কি দেখালাম বলেন? আই1 আর অন, তাই কি না? আর এর সাথে এর থেকে যে মানে কত ডিগ্রি? 90 ডিগ্রিতে কোনটা দেখাতে হবে? আই1 এক্স1। তাহলে এই যে 90 ডিগ্রিতে এই যে এইটুককে মনে করে আমি এইটুকু দেখালাম। এগুলো মান খুবই কম হয়, মানে যেহেতু এই ড্রপগুলো কি কম না, এই জন্য ছোটো ছোটো দেখাবো আর কি। ছোটো ছোটো দেখানোর ট্রাই করবো আর কি। দেখো আমি আই টু আর টু ছোটো দেখাইছি, দেখো আই টু এক্স টু কি দেখাইছি? ছোটো দেখাইছি, ঠিক আছে? তাহলে এইগুলো খুব ছোটো ছোটো দেখাবো আর কি। ছোটো ছোটো যদি দেখাই তাহলে এটা তো কত হবে? আই1 এক্স1, ঠিক আছে? তাহলে এখান থেকে এইটার শুরু আর এই যে শেষ, ই1 এর শুরু এই যে ই1 আই1 আর আই1 এক্স1, তাহলে যোগ করলে কি পাবো? ভিএস। তাহলে এই যে যোগ করে দিলাম শুরু থেকে শেষ, এই যোগ করে দিলাম। সেটা কত বলে? সেই এটা কত বলে? ভিএস না? ই2 বরাবর হইতে পারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ই2 বরাবর হইতে পারবে না? পিএস ই2 বরাবর ওইটা কোনো সমস্যা না আসলে। ই2 থেকে ভিএস বড় ছোট এইগুলো আসলে তেমন একটা বিষয় না। একই হ্যাঁ হ্যাঁ বলো। একই পেজে কোনটা? একই কোণে দেওয়া যাবে। ও না না না, একই কোণে দেখাতে পারবা, কোনো সমস্যা না। একই কোণেও পারবা তুমি, কোনো প্রবলেম না। একই কোণে দেখাতে পারবা, বুঝতে পারছো? কারণ আমি যেরকম নেবো সেরকমই তো ভেক্টর ডায়াগ্রাম হবে, তাই কি না? তো তুমি 90 ডিগ্রি নিলেই হচ্ছে, ঠিক আছে? 90 ডিগ্রি আমি এই পর্যন্ত নেবো, এই পর্যন্ত নিলে কী হবে? এখান থেকে এই পর্যন্ত হতে পারবে, হ্যাঁ কোনো সমস্যা নেই, বুঝতে পারছো না? তুমি যেভাবে আঁকা সেভাবে হবে, তবে ঠিক রাখতে হবে জিনিসগুলো। বড় ছোটো সেগুলো তোমার ব্যাপার, ঠিক আছে? এখন বলেন এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি ইমপ্রুভ হয়েছে না একটু হলো? তাহলে আই1 কোন দিকে বলো? এই যে ভালো করে বুঝো, আই নট ছিল আগেই বরাবর, তাহলে এই বরাবর থেকে অ্যাঙ্গেল কি অনেক বড় হয়ে যাচ্ছিল। তাহলে আই নট তো এখন না, আই নটের জায়গায় কি হয়ে গেছে? আই1 হয়ে গেছে। আর ভোল্টেজ ছিল এই যে বরাবর, ভোল্টেজ এখন ভিএস কোনটা? এই যে এটা বেস না, এই যে এটা কি বলো? তাহলে সাপ্লাই ভোল্টেজ, আর এটা কি কারেন্ট? সাপ্লাই কারেন্ট। তাহলে এই যে অ্যাঙ্গেল কমছে না, তাহলে পারফেক্ট। তাহলে পারফেক্ট যে একটু হলেই কি পাইছে? সুতরাং আমরা যদি রেজিস্টিভ লোড লাগাই তাহলে নো লোডের থেকে সবগুলো কি ধীরে ধীরে কী হবে? আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে, ঠিক আছে? তাহলে পিওর রেজিস্টিভ লোড করলে এবার কী লাগাবো বলো? পিওর কী লাগাবো? ইন্ডাকটিভ লোড লাগাবো, বুঝতে পারছেন? 4 নম্বর অ্যাট পিওর। এখন কিন্তু আমাদের টাইম লাগতেছে না, যেহেতু আমরা একবার বুঝে গেছি ভেক্টর ডায়াগ্রাম কীভাবে আঁকতে হয়। এখন আমাদের আঁকার বেসিক দিয়ে হবে, ঠিক আছে? এটা দেখতে যদি ওটা হসপস মনে হচ্ছে, কিন্তু আঁকানোটা তো মনে হয় যে নাকি খুবই সহজ না, তাহলে আঁকে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু এই ভিডিওকে দেখবে না, বিশ্বাস করো আমি জানি, কারণ এই ভিডিওর ওয়াচ টাইম সব থেকে কম হবে, এই ভিডিওর ভিউজ সব থেকে কম হবে। কেন কম হবে? কারণ যখনই দেখবে এইগুলো, দেখবে ভাই এগুলা কি আসলে জিনিসটা অনেক সহজ। ভাই এই আগে দর্শনধারী পরে গুণ বিচারে। হ্যাঁ দর্শনধারী, তারপর আসে সবাই জোর করে দেখে দেবো, দেখ না দেখবো, দেখতে দেখছে সে দেখবো। না যারা আমার চ্যানেলের মানে আসলেই দেখে তারা দেখবে আর কি, লিগেল লিগ্যাল ফলোয়াররা দেখবে।
কিন্তু ইললিগ্যাল যারা আছে ওরা ধরে একটা ভিডিও দেখতে আসবে, একটা ভিডিওতে আছে ওরা জীবনও বুঝবে না এসে কিছু আন্দাজে। না তাহলে এখানে কি জার টু আছে আর এখানে কি আছে বলো, জে অফ এক্স টু আছে কিনা? এই ভিডিও ম্যাক্সিমাম জব করে এরাই দেখে। ভিডিও মানে সার্চ দিলে আসে না, তাই তো? আসবে না তো, আমি গরিব চ্যানেল না আমার। এটা কত বলেন? R1 জে অফ এক্স নেন। অনেক কিছু করা লাগে চ্যানেলে, হ্যাঁ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো কিছু করবে কি দেখো, নিজেই পড়ালে এনে বাঁচতেছি না। না আর এখানে কি তবে বন্ধু আগে থেকে আস্তে আস্তে চলে এসেছে। সবাই যদি ধরো যে তুমি যদি ওরকম করো, যে সবাই যদি ওরকম ভিডিও দেখে, তাহলে সবাই তো আমার কাছে পড়ার চেষ্টা করবে। যারা দেখে সবাই দেখি নক দেয়, ভাই পড়বো, অনলাইন ব্যাচ করেন, অফলাইন করেন। আমার এক বন্ধু নাকি ফোন দিছিল কবে? আজকে? আমার কাছে থেকে নাম্বার নিয়েছে কয়েকদিন আগে। তাহলে হ্যাঁ আজকে ফোন দিয়েছি। কি নাম? রিয়াদ নাকি অর্ণব? হ্যাঁ মাসুদ বিশ্বাসের জানি না, এরকম নক দেয় অনেকে, আমি তো খেয়াল রাখতে পারি না কিরা নক দেয়। 1000 টাকা দিতে হবে। নেন এটা হচ্ছে কত? তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো করে I2 তাই না, তাহলে এখানে I1 প্রাইম, এটাকে বলতেছে কি E2। অনেকে নক টক দেয় তো খেয়াল রাখতে পারি না আর কি, কে নক দেয়। যেমন মেশিনের কয়েকজন দেখছে, ওরা ফোন দিচ্ছে আমার এসি মেশিন করবে, কিন্তু আমার তো জায়গা নেই লোক দেওয়ার। এসি মেশিন শুরু করিনি, তখন কিন্তু বলছে, তারপরে কিন্তু আমি জায়গা দিতে পারিনি ওদের, ওরা দুজন পড়বে এসি মেশিন। তা বলছে যে ভাই পড়বে, আমি কী করবো বলো, আমার তো জায়গা নেই দেওয়ার মতো। নেন তো এটাকে বলছি প্লাস, এটাকে বলছি মাইনাস, এটাকে বলছি প্লাস, এটাকে বলছি মাইনাস, তাই না? তাহলে এবার আসেন দেখেন আমরা এইটার ভেক্টর ডায়াগ্রাম কোনটা, চিত্র কেন বড় সমস্যা তো বুঝতে। আমরা বুঝতে পারছি ভিডিওতে একটু কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, নেন ভিডিওতে দেখেন, তাহলে ভিডিও তাহলে বড় করে রাখবো। যারা ভিডিও দেখে তাদের জন্য সমস্যা। বড় করে রাখলে তো খাতায় ধরানো যাবে কি না। না তাহলে এটা কি বলো, ফাই না? এ ধরে নিলাম কি N1 কি ছোট, N2 কি বড়, স্টেপ আপ, তাই না? তাহলে I1 প্রাইমটা কি হবে না বলো, বড় হবে, I2 কি হবে ছোট, উল্টা না কারেন্ট? তাহলে E1 ছোট, তাই কি না? তাহলে এই যে E1 আর এটা হচ্ছে কি বলো তোমার, সেই একটু বড় হয়েছে এবার, ঠিক আছে। এবার আসো তাহলে I0 তো নর্মালি কত ডিগ্রি থাকবে, সেই 85 ডিগ্রি থাকবে, তাই না? এবার I0 বড় করে দিলাম, যাও I0, ঠিক আছে। I0 দেখালাম, তুমি যাই করো না কেন, মোবাইলে তো ওরকম মানে মোবাইলের স্কেল তো আর মোবাইলের স্কেল, ঠিক আছে না, অসুবিধা নাই। আর একটা দেখাইলে শেষ আমাদের হয়ে যাবে তার ভেতরে I0 হলে, ঠিক আছে। I0 গেল, ঠিক না? তাহলে এখন কি I2 ফ্লো করতে হবে না? তাহলে যেহেতু এটা ইন্ডাকটিভ লোড, ভালো করে বুঝি ইন্ডাকটিভ লোড, তাহলে ওভারঅল কি বলো, ওভারঅল কি রেজিস্টিভ হবে না ওভারঅল ইন্ডাকটিভ হবে? যেহেতু যদি এখানে লোড লাগাতাম রেজিস্টিভ, তাহলে ওভারঅল কি হতো রেজিস্টিভ, যদি এখানে লোড লাগাইছি ইন্ডাকটিভ, তাহলে ওভারঅল কি হবে ইন্ডাকটিভ। তাহলে দেখো কেন এই যে ওভারঅল রেজিস্টিভ, মানে ওভারঅল রেজিস্টিভ, কিন্তু সেটা কি না, পিওর না। কথা কি বুঝছেন নাকি বুঝেন না? মানে ইন্ডাকটেন্সের প্রভাব তো আছে, এই জন্য দেখো যেহেতু ওভারঅল রেজিস্টিভ ছিল, তাহলে যে E1 এর থেকে E2 একটু বেশ কাছাকাছি দেখানো হয়েছে, দেখছো অল্প একটু ল্যাগিং দেখানো হয়েছে, কিন্তু E2 থেকে I2 কি অল্প একটু ল্যাগিং দেখানো হয়েছে, তাই কি না? কিন্তু এবার ল্যাগিং দেখাইতে হবে কি বলো, বেশি ল্যাগিং দেখাইতে হবে। তাহলে এবার ল্যাগিং, এই যে বেশি ল্যাগিং দেখালাম, বুঝতে পারছেন নাকি বুঝেন? তাহলে E2 থেকে I2 এবার কি, যেহেতু ইন্ডাকটেন্স বেশি, তাহলে বেশি ল্যাগ করবে। কি ল্যাগ করবে? বেশি। এখানে ইন্ডাকটেন্সের মান কেমন ছিল, কম, এই জন্য সে কম ল্যাগ করছে। কিন্তু এবার কি বলো, ইন্ডাকটেন্সের মান কেন বেশি, তাহলে কি সে বেশি ল্যাগ করবে। তাহলে বেশি লাগ করলে কেমন হবে, এরকম হবে না? তোরা এই যে বেশি লাগ করলে এরকম, এই যে এইটা, তাহলে সেটাকে আমরা কী বলতেছি, এটাকে বলছিল I2। এবং I2 যেদিকে থাকবে I1 প্রাইমও কী বলো একই দিকে থাকবে, কিন্তু I1 প্রাইমের মানটা কেমন হবে, বড়। তাহলে I1 প্রাইমটাকে আমরা কোন দিকে দেখাবো, একটু এই যে
বড় দেখাবে যে এটা আছে আয়ন প্রাইম, বুঝতে পারছেন? কারেন্ট সব দেখা, কারেন্ট হলো আরেকটা কারেন্ট, তাই না? এই যে আয়ন প্রাইম আর আয়নের যোগ করলে কী বলো আয়ন হবে না? তাহলে এখান থেকে এইটা থেকে এইদিকে যাবো, তাই না? আমরা এটা থেকে আমরা এইদিকে যাব, আঁকা বাস যেদিকে যায় ঠেকে আর কি, হ্যাঁ, এত কিছু মাথায় রাখার দরকার নেই, যেদিকে যায় যে পর্যন্ত যায় আঁকা আঁকা আঁকা, ঠিক আছে? তাহলে যেই কারেন্টটার যোগফলটাকে আমরা কী বলবো, একটু বড় করে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, এটাকে আমরা কী বলবো আইয়ন বলবো। এবার আসেন দেখেন, তাহলে এটাকে আপনি কি বলছেন বলেন E1। আচ্ছা, আউটপুটের লুপিকেশন লেখেন, E2 ইকুয়াল টু কী বলতে পারি বলেন, V2 প্লাস I2 R2 প্লাস J অফ I2 X2। ইকুয়েশন লেখেন ইনপুটে, VS ইকুয়াল টু কী বলতে পারি, E1 প্লাস I1 R1 প্লাস J অফ I1 X1, ঠিক আছে? তাহলে এখন আসেন, তাহলে V2 দেখুন তো এবার, V2 I2 দেখাচ্ছি কিনা বলেন, I2 কোনটা বলেন, এই যে এটা I2 না, ভালো করে বুঝেন I2। আর এটা কি লোড বলো, পিওর ইন্ডাকটিভ লোড না? এটা কি লোড বলো, তাই কি না? পিওর ইন্ডাকটিভ লোড কি, এটা কি পিওর ইন্ডাকটিভ লোড না? তাহলে এর ভোল্টেজ আর এর কারেন্ট কত ডিগ্রি লাগে থাকে, কত ডিগ্রি পার্থক্য থাকে, 90 ডিগ্রি। বুঝতে পারছেন না? বুঝলেন? দেখেন এইটুকু রেজিস্টার ছিল, তাহলে এর ভোল্টেজ এর কারেন্ট ছিল ইন ফেজে, ভালো করে বোঝেন। তাহলে এইবার বুঝেন না কি? তাহলে এবার এর ভোল্টেজ আর এর কারেন্ট কি থাকে বলো, 90 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে। এখন কারেন্ট থাকে ল্যাগিংয়ে, তাহলে কারেন্ট দেখাইছি, ভালো করে বুঝো, কারেন্ট দেখাইছি কিনা I2, তাহলে কারেন্ট দেখাইছি না, তাহলে কারেন্ট যদি রেফারেন্স হয় তাহলে ভোল্টেজ কী হবে, লিডিংয়ে থাকবে না? আমরা দুইটা কথা বলি, আমরা যদি ভোল্টেজকে রেফারেন্স ধরি, কারেন্টকে বলি ল্যাগিংয়ে, 90 ডিগ্রি ল্যাগিংয়ে, আর যদি আমরা কারেন্টকে রেফারেন্স ধরি, ভোল্টেজ বের করি, তাহলে কি বলি লিডিং। তাহলে ভোল্টেজ কি থাকবে, লিডিংয়ে থাকবে, কত ডিগ্রি লিডিং থাকবে, 90। তাহলে কার থেকে লিডিংয়ে থাকবে, এই যে I2 থেকে 90 ডিগ্রি, তাই I2 থেকে 90 ডিগ্রি কোন বরাবর, এই বরাবর না, ঠিক না? আর এটা যেহেতু শুরু, এটা কি শুরু না, তাহলে কোথা থেকে শুরু করতে হবে, 0 থেকে শুরু করতে হবে। বুঝতে পারছেন নাকি বোঝেন না? তাহলে I2 থেকে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এই বরাবর না, বুঝতে পারছেন নাকি বোঝেন না? তাহলে I2 থেকে এটা হচ্ছে কি বলো 90 ডিগ্রি নেই যেটা, তাই না? এটা একটু বেখাপ্পা হয়ে যাবে, তারপরও কিছু করার নেই, ঠিক আছে? নাও, তাহলে I2 থেকে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এটা আমরা কি দেখলাম বলো, এটা হচ্ছে কি বলো সেই V2 কিনা, এই যে V2 না, এটা কি বলে V2 কিনা, V2। তাহলে এবার V2 দেখলাম, এই যে V2 পেয়ে গেলাম। তাহলে V2 থেকে কী হবে বলো, I2 R2 হবে না? V2 থেকে কী হবে বলো, I2 R2 কী হবে বলো, I2 R2। তাহলে I2 R2 কি মানে, I2 যেদিকে আছে R2 কি, I2 যেদিকে আছে, I2 R2 কি একই দিকে থাকবে। তাহলে I2 কোন দিকে আছে বলো, এইদিকে আছে না, তাই কি না? তাহলে এইখান থেকে I2 R2 কোন দিকে হবে, ওই একই দিকে হবে না, তাই কি না? কোন দিকে হবে, এদিকে হবে না? বুঝতে পারছেন নাকি বোঝেন নাই, মাথা ঘুরে গেছে নাকি বলাপানের? V2 শেষ, V2 শেষ, তাহলে এখান থেকে শুরু হবে I2 R2, কিন্তু যাবে কোন দিকে, I2 দিকেই হবে। তাহলে I2 যেদিকে ওকে ওইদিকে যাবে, কিন্তু আমার আঁকানোটা একটু বেশি হয়ে গেছে, আমার আসলে আঁকানোটা এরকম করে দেখানো হচ্ছিল যে এখান থেকে দেখাবো আর, ঠিক আছে? বাকিটুকু মুছে নেন আপনার কি। তাহলে এইটুকু হচ্ছে কি আপনার সেই V2, এইটুকু আমরা দেখাচ্ছি না, বুঝতে পারছেন? তাহলে এই যে I2-র দিক বরাবরই, এই যে এটাকে আমরা বলতেছি কি বলেন I2 R2 হয়েছে, ঠিক আছে? I2 R2 দেখালাম এই একই দিকে, বুঝতে পারছেন? তাহলে I2 R2 দেখাইছি, এবার কি বলো I2 X2 না, কিন্তু এর সাথে কি J আছে, J মানে কোন দিকে বলো, উপরের দিকে। তাহলে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রিতে গিয়ে আমি কোথায় গেলাম, সেই E2-তে চলে গেলাম, এই 90 ডিগ্রি থেকে এই যে E2 চলে গেলাম, বুঝতে পারছেন নাকি বোঝেন নেই? এটাও বড় দেখানো গেছে, আপনারা পেন্সিল ইউজ করবেন আর কি। I2 X দেখেন একটু বোঝেন কিনা, বুঝতে পারছেন নাকি বোঝেন নেই, ফার্স্ট লেগে যাচ্ছে নাকি V2 গেল, I2 R2 দিকে গেল, I2 R2 থেকে I2 X2 গেল, আবার সে ঘুরে ফিরে কী পেলাম, E2 পাইলাম আমরা। I2 X2, তাহলে I2 দিকে গেলাম না, I2 দিকে যাবো কেন, কারণ J অফ I2 X2 না, তাহলে J অফ I2 X2 মানে কত, I2 থেকে 90 ডিগ্রি। তাহলে I2 কোন দিকে, এদিকে যাচ্ছিল, তার থেকে I2 X2 90 ডিগ্রি যায়, বুঝতে এটুকু যাচ্ছিল এখান থেকে 90 ডিগ্রি, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ঠিক আছে, সেকেন্ডারি চলে গেলে এবার কি প্রাইমারিতে আসো। প্রাইমারিতে E1 তো আঁকাই গেছে আমার, E1 তো আঁকাই গেছে নাকি? তাহলে E1 থেকে যাবো কোথায় বলো, I1 R1-এ যাবো, তাই কি না? তাহলে E1 থেকে কোন দিকে যাবো, I1 R1, তাহলে I1 R1 কোন দিকে বলো, I1-এর দিকেই না? তাহলে I1 কোন দিকে বলো, এই যে এইদিকে I1 না, তাই কি না? I1 কি এই যে এইদিকে না,
তাই কি না? তাহলে ওই একই দিক বরাবর আমরা এই যে এরকম পাবে আই1 আর1 যাবে, তাই কি না? তাহলে এটা এরকম না, এটা কি? হ্যাঁ ঠিক আছে না, এই বরাবর, ওকে এই বরাবর তো নাকি? তাহলে এইটাকে আমরা কি বললাম? I1 আর1 বললাম তো নাকি? এটাকে এইটুকু আমরা কি বললাম বলো? I1 আর1 বললাম, তাই কি না? আর এর থেকে পারপেন্ডিকুলার কি হবে বলো? I1 জি অফ আইন এক্সন না? তাহলে জি অফ আইন এক্সন কি যেদিকে, এটা কি হবে জি অফ আইন এক্সন? বা তুমি এটাকে ধরো অত বড় দেখানোর দরকার নেই, যেহেতু এটা ছোটো দেখাইছো তাহলে এটাও তুমি চেষ্টা করতে পারতা যে এটা এই বরাবর দেখাতে পারতা, কোনো সমস্যা। এইটুক কি বলো? I1 আর1 এবং এইটুক কত বলো? I1 এক্সন, ঠিক না? এটাই শেষ না? তাহলে শুরু থেকে E1 এর থেকে আর I1 এক্সন পর্যন্ত যোগ করলে কী হবে? VS। তাহলে যেটা E1 এটাকে I1 আর1, এটা কি বলো? I1 আর কি বলো? X1, এই যে এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু যোগ করে দিলে কী হবে বলো? VS হবে না, এই যে এইটুকু, এটা হবে কি বলো? সাপ্লাই ভোল্টেজ। তোমার সে এটাকে বলতেছি কি বলো? এই যে এটাকে বলছি কি বলো? VS বলছি, ঠিক আছে? তাহলে ওভারঅল অ্যাঙ্গেল কোনটা? এই যে VS থেকে এই যে φ1, এটা হচ্ছে কি তোমার সেই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এটাও কিন্তু ইমপ্রুভ হয়েছে, তাই কি না? এই যে I0 থেকে I1 একটু দিক সরছে, তাই কি না? আবার এই সাপ্লাই ভোল্টেজ থেকে আর এই যে I1 কারেন্ট, এই যে অ্যাঙ্গেলটাই আসছে কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। বুঝতে পারছেন না? বোঝেন নাই? বুঝলেন নাই? সমস্যা আছে কোনো? একটু প্যাচগোছ হয়ে গেছে আর কি। হ্যাঁ, তোমরা একটু নিজের মতো খাইনি আর কি, পারা যাবে না? ঠিক আছে। তাহলে অ্যাট পিওর ইন্ডাকটিভ লোড গেলে এবার কি বলো? পিওর ক্যাপাসিটি 5 নাম্বার না, একটু আলাদা আছে। পার্থক্যটা কোন জায়গায় বলো তো? সব একই। অ্যাট পিওর ক্যাপাসিটিভ লোড, ইনপুট ঠিক থাকবে, আউটপুট একটু চেঞ্জ হবে। ঠিক আছে। ট্রান্সফরমারের সার্কিট হিসেবে আঁকানো একটু মুশকিল হয়ে যাবে। আর আঁকাতে টাইম লাগবে না, কিন্তু তো সার্কিট পরীক্ষা তো জায়গা দেয় না, বেঞ্চে আঁকাবা। বেঞ্চ আঁকলে তো এক্সপোর্ট করে দেবে। প্রশ্ন দেবেন, প্রশ্নে আঁকালে দাগাইতে দেয় না তো, কেউ দেখলে ই করে দেয়। সবাই তো কোশ্চেন এনে করে। প্রশ্নে দাগানো নিষেধ, দুইটা পরীক্ষা দিলে প্রশ্নে কাজ করবে। দেখো ফিল্ডিংয়ে পরীক্ষা দুইটা দেবে। তাহলে কি লোড বলো এবার? পিওর কি লোড? ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে। তাহলে এটা হবে কত বলো? E2, এটাকে বলবো কি বলো? E1। এখানকার যে কারেন্ট যাবে সেটা কি বলো? I2। এখানে কত বলো? I1 প্রাইম। এখানে হবে কত বলো? I1 R1 জি অফ এক্সএম। সরাও তো এগুলো একটু। এখানে কত হবে? RC। এখানে হবে জি অফ এক্সএম। এই কারেন্টটাকে আমরা কি বলো বলো? I0। এই কারেন্টটাকে বলবো IC। এটাকে আমরা বলবো কি বলো? IM, তাই কি না? বুঝতে পারা গেছে না? তো দেখা কষ্ট আর কি, মনে মনে বুঝে নেবে আর কি। এটা কত হবে? R2। এটা কত হবে? জি অফ X2, তাই কি না? এই ভোল্টেজটাকে আমরা কি বলবো বলো? V2। তাহলে V2 না ধরে I2 ইনটু মাইনাস j অফ মানে C প্রাইম এরকম কিছু ধরতে হবে না, ধরতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা ধরে নিচ্ছি রাফলি যে এই পরিমাণ লিডিং ল্যাগিং হবে, বুঝতে পারছো? আর সাধারণত তুমি তো আসলে এখানে I2 X2 দিয়ে বের করবা না। তুমি যখন এখানে VS, এখানে E1, তাহলে এখানে E2, এখানে V2, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এটা একদম টার্মিনাল ভোল্টেজ। তো টার্মিনাল ভোল্টেজ তুমি আর কি দিয়ে বের করবে না, এইগুলোতে বের করবে। টার্মিনাল ভোল্টেজ তো এর অ্যাক্রসের ভোল্টেজ আর কি, বুঝতে পারছো? নাও তাহলে এখানে শুরু করে দাও। কী করবো বলো তাহলে? প্রথমে ফ্লাক্স হচ্ছে কি বলে আমাদের রেফারেন্স, তাই কি না? তাহলে নাও তাহলে এই বুঝতে পারা গেছে। তাহলে ফ্লাক্স থেকে আমরা তো বললাম যে N1 N2 কি বলো? বড়। তাহলে N2 বড় হলে E1 কে কথা কম, তাহলে I1 প্রাইম I2 এরকম হবে তো আর কি না? তাহলে E1 হবে ছোট, এই যে এটুক দিলাম E1, এটা হবে বড়, পরে এটুক দিলাম কি E2, এটুক হচ্ছে কি বলো? E1। এবার আসো তাহলে I0 কোন দিকে দেখাবো? I0 ছোটোই দেখাই।
80 থেকে 85 ডিগ্রি, এই যে এইটুকু দেখালাম কি বলো আই নট, তাই কি না? এবং এই যে I2 দেখো তো এবার বলো তো কী হবে, এই যে I2 ল্যাগিং হবে, লিডিং খুবই E2 আমরা বলছিলাম যে লোড লাগাবো সেই লোডের মান অনেক বেশি, যে ধরনের লোড লাগাবো মনে মনে ধরে নিতে হবে ওই ধরনের লোডের মান কেমন হবে, তাহলে ওভারঅল সে কিসের মতো বিহেভ করবে, আবার ক্যাপাসিটিভের মতো বিহেভ করবে, কিন্তু পিওর ক্যাপাসিটার না। তাহলে E2 থেকে I2 কি করবে বলো, লিড করবে না? হয়তো আমি মনে নাই নাকি, হ্যাঁ এইটা কি ওভারঅল ক্যাপাসিটিভ না? তাহলে ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কেমন, লিডিং। তাহলে E2 থেকে I2 কি করবে, লিড করবে, কি করবে, লিড করবে, কিন্তু পিওর 90 না, লিড করবে। তাহলে E2 কোন দিকে বলো, এই যে E2 তাই না? তাহলে I2 কোন দিকে হবে, এরকমভাবে হবে না? I2 কোন দিকে হবে বলো, এদিকে হবে না I2? তাহলে দেখতে দাও একটু। তাহলে E2 থেকে এই যে I2 তাই কি না? তাহলে E2 থেকে এই যে I2 কী করবে, সে লিড করবে। E2 থেকে I2 তাই কি না? লিড করলে কোন দিকে, অ্যান্টি ক্লক না? কিন্তু 90 ডিগ্রি লিড করবে না। এই যে E2 এটা হচ্ছে কত বলো, I2 তাই কি না? তাহলে I2 যেদিকে, এই কারেন্ট যেদিকে, এই কারেন্টটা কি একই দিকে না? একই দিকে তো নাকি? কিন্তু আয়ন প্রাইমের মানটা কেমন হবে, বড় হবে। তাহলে সে ধরো এইটাকে তোমার আয়ন প্রাইমের মানটা এদিকে হবে, এইটু কি বলো, I1 প্রাইমের মান। কারেন্টের মান তো সব অনেক বড় আঁকায় ফেলতেছে, এত বড় কারেন্টের মান তো দেখানো ঠিক হচ্ছে না, ঠিক আছে না? তাহলে এইবার I1 প্রাইম আর I0 এই দুইটা কারেন্ট কী করতে হবে বলো, যোগ করতে হবে। এই দুটা কারেন্ট যোগ করলে আমরা কী পাবো বলো, I1। তাহলে এই দুটা কারেন্ট যোগ করার উপায় কি, এইটা থেকে এত বড় দেখানো ঠিক হচ্ছে না, টুক তারপরে নাও আগে ফেলছেন, কিছু করার নেই নাও। তাহলে I0 আর কত, I1 প্রাইম, এই দুটো যোগ করতে হবে না? তাহলে এই দুটো যোগ করতে হলে হ্যাঁ এর প্যারালালে এইদিকে, আচ্ছা ওকে। তাহলে দেখো ধরো কি এরকম আসবে আর কি। I0 আর একটু ছোটো দেখা, বুঝছো, আর একটু ছোটো দেখো, কারণ এই I0 মান তো এমনি কী হয়, কম হয় না? তাহলে I0 একটু ছোটো দেখাও। তাহলে যেটা হবে এই মাথা থেকে এই দিকে, আবার এই মাথা থেকে এই দিকে, তাহলে এই দিক গেলে মোটামুটি এই যে কারেন্ট এই যোগ করলাম, এটাকে আমরা কি বলবো বলো, এটাকে আমরা বলবো হচ্ছে কত বলো, কি রাত বের করতেছে কেন আসেন না? তাহলে I1 পেলাম তো নাকি? আচ্ছা এখানে সেকেন্ডারিতে লুপ চালাও, সব কারেন্ট যেহেতু পেয়ে গেছি, E2 ইকুয়াল টু কত হবে, V2 প্লাস I2 R2 প্লাস J অফ I2 X2। তাহলে এখানে কত হবে বলে E1 ইকুয়াল টু কত হবে, সরি VS তাই না? VS ইকুয়াল টু কত হবে, E1 প্লাস কত বলো, I1 R1 প্লাস J অফ I1 আর কত X1 তাই কি না? তাহলে লাগাও। তাহলে এবার কি V2 দেখা যাবে না আগে? তাহলে এখানকার কারেন্ট কি বলো, I2। তাহলে আমরা জানি I2 আর V2, এবার এইটা কি বলো, পিওর ক্যাপাসিটর না? তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ কি, V2, আর ওর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি বলো, I2। তাহলে V2 আর I2 কত ডিগ্রি লিডিংয়ে থাকবে, 90 ডিগ্রি লিডিং থাকবে না? কারণ এর অ্যাক্রসের ভোল্টেজ ক্যাপাসিটর অ্যাক্রসের তো ভোল্টেজ, কিন্তু এই ভোল্টেজ শুধু ক্যাপাসিটর অ্যাক্রসে না, এই ভোল্টেজ এর তিন ধরনের অ্যাক্রসে। এর ক্ষেত্রে কি পিওর ক্যাপাসিটর অ্যাক্রসে, তাহলে ভোল্টেজ আর কারেন্ট 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে। তাহলে এখন দেখো I2 কিন্তু আমরা দেখাইছি, I2 আমরা কী করছি বলো, দেখাইছি না I2? তাহলে আমরা যদি I2 দেখায় থাকি, আমরা I2 দেখাইছি না এটা? তাহলে আমরা যদি I2 দেখাই থাকি, তাহলে I2 আমরা দেখানো হয়ে গেছে। তাহলে আমরা যদি V2 রেফারেন্স হইতো তাহলে কারেন্ট লিডিংয়ে থাকতো। এখন কারেন্টটা আমার দেখানো হয়েছে, তাহলে কারেন্ট দেখানো হয়ে গেছে, তাহলে ভোল্টেজ দেখাইতে হবে। তাহলে এবার এই যেহেতু লিডিংয়ে ছিল, তাহলে এর সাপেক্ষে এর কী বলবো, ল্যাগিং আছে। কত ডিগ্রি ল্যাগিং আছে, 90 ডিগ্রি ল্যাগিং, পিওর 90 ডিগ্রি তাই না? এবং পিওর ক্যাপাসিটর তাহলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে I2 থেকে 90 ডিগ্রি লিডিংয়ে আমরা কী দেখাবো, ল্যাগিংয়ে আমরা কী দেখাবো, V2 দেখাবো, ঠিক আছে? তাহলে E2 থেকে, ঠিক না, বুঝতে পেরেছেন নাকি? ওকে নেন। তাহলে এবার তো একটা বড় দেখাতে হবে, কত, মেলা বড় দেখাতে হবে, বুঝছো, এই যেরকম দেখালাম, ঠিক আছে? তাহলে এই ভোল্টেজটাকে আমরা কী বললাম বলো, V2 দেখালাম। এবার V2 শেষ করলে কী বলো, I2 R2 না? তাহলে I2 কোন দিকে আছে বলো, এই যে এইদিকে। তাহলে V2 থেকে এবার এইটা কি একই দিকে যাবে, I2 R2 যেদিকে গেছে I2 R2 কী বলো, সেই একই দিকেই যাবে। তাহলে I2 R2 এই V2 যেদিকে গেছে ঠিক ওই একই দিক বরাবর কে যাবে বলো, I2 R2 যাবে। এই যে বরাবর I2 R2 গেল, I2 R2 গেল, তাই কি না?
বুঝতে পারছেন নাকি বোঝেন না? তাহলে আই টু যদি যে থাকে এইভাবে, তাহলে দেখেন তাহলে আই টু আছে তো, তাহলে এবার কি বলো আই টু এক্স টু না, আই টু এক্স টু না, তাহলে এইটা কি প্লাস যে না, প্লাস যে মানে আই টু যদি আই টু কোন দিকে যাচ্ছে বলো এখন, তাহলে আই টু এদিকে যাচ্ছে না, আই টু দিকে যাচ্ছে না, তাহলে প্লাস যে মানে কোন দিকে 90 ডিগ্রি উপরের দিকে, এখন কোন দিক দেখাবা, এদিক দেখাবা, এদিকে দেখাবা, কেন দেখাবা দেখো, আমার ই টুতে যেতে পারে। কারণ তুমি চিন্তা করো এটা হচ্ছে আই টু, তাই কি না, আর এটা হচ্ছে মনে করো জে অফ আই টু এক্স টু, তাই কি না। এখন মনে করো এই দুটা জিনিসটা তুমি এইভাবে ঘোরাচ্ছ, ধরো এইভাবে অ্যাড করে করে তুমি এইভাবে ঘোরাচ্ছ, তাই কি না, এই যেভাবে, তাহলে এক সময় কী হবে, এই এক সময় কী হয়ে যাবে, নিচে আসতে ভাবতো না, এই যেভাবে এরকম হয়ে যাবে না, তো ঘটনা কি এরকম না, এই যে এরকম ঘটনা না, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, বুঝেন নাই আপনারা ভালো করে দেখেন। আই টু কোন দিকে বলেন, এই যে এদিকে আই টু না, আর এই যে কি জে অফ আই টু এক্স টু, তাহলে আপনি যেটাকে আই টুকে এই বরাবর আছে, আই টুকে 0 ডিগ্রি বরাবর আছে, আই টুতে এই বরাবর আছে, তাহলে আপনি যদি আই টুকে ঘোরাইতে 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 এভাবে আনতে চান, এভাবে আনতে চান, তাহলে দেখেন তো এক সময় কি আই টুর দিক চলে গেছে, আর জে অফ এক্স টু কি আই টু এক্স টু নিচের দিকে আসতে আসবে না, তাহলে আই টু এর দিকে হলে জে অফ এক্স আই টু এক্স টু কোন দিকে নিচের দিকে হবে না, বুঝেন নাই নাকি, বুঝতেছি না ভাই। ধরবে একটা দেখো ওদিকে, যদি আই টু কোন বরাবর থাকে এই বরাবর থাকে, এটা তাহলে জে অফ আই টু এক্স টু কি এই বরাবর থাকবে না, তাহলে এখন আই টুকে এই বরাবর আছে, দেখো এই যে এই চিন্তা করো, এরকম চিন্তা করো, এই যে এটা চিন্তা করো, জি ভাই, এটা একটু এটা কি আই টু না মানে ধরলাম আর কি, হ্যাঁ, এটা কি জে অফ আই টু এক্স টু না, জি, তাহলে আই টু আনতে হবে কোন বরাবর বলো, এই যে আই টু কিন্তু এই বরাবর আনতে হবে না, তাহলে এই পেনটার এই বরাবর আনতে হবে, তাহলে আনতে হলে কি করতে হবে, ঘোরাও, যে ঘোরাচ্ছ গেছে কি না, তাহলে আই টু এখনো কি ওই বরাবর আইছে, আই টু এখন ওই বরাবর আসছে, তাহলে আই টু আরও ঘোরাও, এই যে ঘোরাইতে ঘোরাইতে এই যে এক সময় এই যে কি চলে আসলো না এই যে এই বরাবর, তাহলে আই টু যদি এই বরাবর, তাহলে আই টু এক্স টু কোন বরাবর হবে, এই বরাবর না, তাহলে আই টু এক্স টু কোন বরাবর হবে, নিচের দিকে বরাবরই হবে, বুঝেন নাই, তাহলে 90 ডিগ্রি বরাবর এই সেই আই টু এক্স টু, এটাকে আমরা কি বললাম আই টু এক্স টু যে লাগবে, ঠিক আছে। এবার বুঝতে পারছেন নাকি, এবার প্রাইমারি দর্শক ইওয়ান তো দেখানো হয়ে গেছে নাকি, ইওয়ান কি দেখানো হয়ে গেছে না, এই যে ইওয়ান, তখন কি বলো আইওয়ান আরন না, তাহলে ইওয়ান থেকে আইওয়ান আরন, আইওয়ান কোন দিকে এই দিকে না, আইওয়ান কোন দিকে বলো এইদিকে না, তাই কি না, আইওয়ান কোন দিকে এদিক কি না, তাহলে ইওয়ান থেকে আইওয়ান আরন কি ওই একই দিকেই হবে, এই যে এইটুক কি বলো আইওয়ান আরন, বোঝেন না নাকি, ইওয়ান কোন দিকে এদিকে না, তাহলে ইওয়ান থেকে আইওয়ান আরন কি ওই একই দিকেই হবে, এটা দুটো আইওয়ান আরন, এখন জে অফ কি আইওয়ান এক্স ওয়ান না, তো এটা কোন দিকে হবে বলো, এরকম হবে না, জে অফ আইওয়ান এক্স ওয়ান এই যে 90 ডিগ্রি বরাবর হবে না, তো ধরেন ছোটো করে দেখালাম অল্প একটু, এইটুকু আপনি কি দেখাচ্ছেন বলেন আইওয়ান এক্স ওয়ান, তাই কি না, আইওয়ান আরন থেকে জে অফ আইওয়ান এক্স ওয়ান কোন দিকে এদিকে হবে না, তাহলে ই ওয়ানের শুরু এই যে আর আইওয়ান এক্স ওয়ানের শেষ এই যে, তাহলে এই দুটো যোগফলকে আমরা কি এরকম বলতে পারি, এই যে এইটা এই যোগফলটাকে আমরা কি বলতে পারি বলেন ভিএস বলতে পারি, ই ওয়ানের থেকে শুরু করলাম আইওয়ান এক্স ওয়ান পর্যন্ত গেলাম, তাহলে এই দুটো যোগফলকে আমরা কি বলি ভিএস বলতে পারি, তাহলে এই যে এখান থেকে এই যোগফলটাকে আমরা কি বলতে পারি ভিএস বলতে পারি, ঠিক আছে। তাহলে ভিএস থেকে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ আর কি এই কারেন্ট, তাহলে ভিএস আর আইওয়ান এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলতে পারি, বুঝতে পারছেন। তাহলে দেখেন তো পাওয়ার ফ্যাক্টরের মান অ্যাঙ্গেলের মান অনেক কম না, তাহলে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলের মান যদি কম হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরের মানটা কেমন হয়েছে, অনেক বাড়ছে না, অনেক বেশি হয়েছে না, সুতরাং সব থেকে বেশি পাওয়ার ফ্যাক্টর ভালো পাবো কোন লোডের ক্ষেত্রে, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা দেখা যাবে যে পাওয়ার ফ্যাক্টর মান এই জায়গায় প্রাইমারির সাপ্লাইয়ের পাওয়ার ফ্যাক্টর মান কী পাবো সব থেকে ভালো পাবো, বুঝতে পারছেন নাকি বুঝেন না, পারা যাবে তো নাকি পেঁচাই গেছে মাথা মধ্যে এই জায়গায় লাস্টে এসে পারবেন তো নাকি। এখন দেখেন আপনাদের বইতে আমি একটা দেখা দিই, এই লোডটা যদি পিওর ক্যাপাসিটিভ লোড না হয়, ঠিক আছে, ধরো এরকম যদি বলতে পারে, আমি একটা দেখা দিই 6 নাম্বারটা হোক, যদি বন্ধ হয়ে যায় তাহলে কি বাড়িটা কি কাজ, যারা দেখবে আর কি তারা হচ্ছে হোম বাড়ির কাজ, বুঝতে পারছেন, যারা দেখতেছে আর কি ইউটিউব থেকে, কিছু করার নাই, এটা কি ইন্ডাকটিভ লোড না, চার্জারটা যারা না তো কোনো দরকার নেই, নাও এটা কি লোড বলে ইন্ডাকটিভ লোড না, তাহলে ইন্ডাকটিভ লোড দেখাও, তাহলে ইন্ডাকটিভ লোড মানে কি বলেন পিওর ইন্ডাকটিভ লোড কি, আচ্ছা ডায়াগ্রাম আঁকাই তাহলে আমাদের জন্য বেশ সুবিধা হবে, লোডটা কেমন ইন্ডাকটিভ লোড না, এটা শুধু এই পার্টটা দেখাই, রেজিস্টর এখানে কি ইন্ডাক্টর, যেহেতু এটা ইন্ডাকটিভ লোড তার মানে বুঝতে পারো তোর কী আছে বলো, আর ঠিক আছে ইন্ডাক্টর, কারণ এটা কি না পিওর ইন্ডাক্টর,
না এই যে এরকমভাবে আছে, বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? তাহলে এই ক্ষেত্রে কেমন হবে দেখা যাক পারি কিনা। পারা যাবে তো নাকি? সব কিছু মুখস্থ হয়ে গেছে। এখানকার ভোল্টেজটাকে আমরা কী বলি? E2, তাই কি না? এখানকার কারেন্টকে আমরা কী বলি বলো? I2, এটাকে বলি R2, J(x2). একটু এটা দেখাই। আর এখান থেকে এই জায়গার ভোল্টেজটাকে আমরা কী বলো বলো? V2। দেখা হবে এবার। তাহলে এটা কি বলো? φ1, এটা কী হবে বলো? φ1 না? যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে কিন্তু এরকমই ধরবা, কিন্তু যদি পিওর ইন্ডাকটিভ লোড না বলে তাহলে দেখানো যাবে না। কথা কি বুঝছো? আমি যা কালাম এটা কি পিওর ক্যাপাসিটিভ লোড, আমি যা কালাম এটা কি পিওর কি ইন্ডাকটিভ লোড, কিন্তু এখন যেটা সেটা শুধু কি লোড? ইন্ডাকটিভ লোড, পিওর ইন্ডাকটিভ লোড। বুঝতে পারছেন? তাহলে দেখেন, তাহলে φ1 থেকে নর্মালি কি E1 এই বরাবর এই পর্যন্ত, আর E2 কি বড়, আরও বড় এই যে E2, কারণ এটা কি ট্রান্সফরমার? স্টেপ আপ ট্রান্সফরমার। বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন, তাহলে এই যে I2 বলেন, এটা কি লোড বলেন? ওভারঅল কি ইন্ডাকটিভ লোড না? ওভারঅল কি লাগাইছে বলেন? তাহলে ওভারঅল যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে এই কারেন্টটাও কী হবে বলো? ল্যাগিং হবে না? কারণ ইন্ডাকটিভ লোডে কী হয়? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেবে। তাহলে আই নটটাকে আমরা কোন বরাবর ধরলাম? এই বরাবর আমরা কি ধরলাম বলেন? I0, তাই কি না? তাহলে E2 থেকে I2 কি করবো বলো? ল্যাগ করবে, ল্যাগ করবে কি না? তাহলে E2 থেকে I2 ল্যাগ করবে, তাই কি না? E2 থেকে I2 এই যে ল্যাগ করলো, কিন্তু কতটুকু ল্যাগ করলো আমরা জানি না, এই যে I2, তাই কি না? তাহলে I2 যেদিকে থাকবে, এখানে যে কারেন্টটা ফ্লো করবে এটাকে আমরা কি বলি? I1 প্রাইম। তাহলে I2 আর I1 প্রাইম কি কোন দিকে বলো? একই দিকে থাকবে, কিন্তু একটু কি বলেন? বড়, অল্প একটু বড়, এই যে I1 প্রাইম। এটা বুঝছেন নাকি বুঝেন না? তাহলে এই জায়গায় হচ্ছে পার্থক্য। বুঝতে পারছেন? আর কোনো পার্থক্য নেই। দেখে মনে হতে পারে যে এই দুটো মনে হয় ভেক্টর ডায়াগ্রাম কি আসবে? একই আসবে, কিন্তু আচ্ছা দেখেন, বুঝতে পারছেন নাকি? এই পর্যন্ত দেখো, এইটারও যা এই ইন্ডাকটিভ লোডের এইখানেও কি সেম টু সেম একই আসবে। বুঝতে পারছেন? কিন্তু পার্থক্য হয়ে যাবে যখন আমি V2 বের করবো, তখন আসলে আচ্ছা এখানে আমি V2 বের করি, E2 বের করলে কত হবে? V2 প্লাস কত হবে বলেন? I2 R2 প্লাস কত হবে? J অফ I2 আর কত বলেন? X2 না? তাহলে ফার্স্টে কী বের করা লাগবে বলেন? V2। এইবার দেখেন, ওইখানে কি করতাম আমরা? কি I2 দেখাইছিলাম, তাহলে I2 ল্যাগিংয়ে থাকার কথা, তাহলে I2 যদি দেখাই ফেলছিলাম তাহলে V2 দেখাবো, তাহলে এটা যদি ল্যাগিং, তাহলে এটা কিসে থাকবে? লিডিংয়ে থাকবে। কিন্তু এটা কত ডিগ্রি লিডিংয়ে ছিল বলো? পিওর 90 ডিগ্রি বরাবর লিডিং ছিল। I2 থেকে একদম V2 কত ডিগ্রি? 90 ডিগ্রি বরাবর। কিন্তু এক্ষেত্রে কী হবে বলো? এক্ষেত্রে এই যে I2 দেখালাম, এই যে I2 থেকে যখন V2 দেখাবো বলো, তাহলে I2 দেখাই ফেলছি, এই যে I2, তাহলে I2 থেকে V2 কি একবার কি পিওর 90 দেখাতে পারবো বা দেখাবো? পিওর 90 দেখাবো না আমরা, এই যে কারণ যেহেতু রেজিস্টার আছে তাহলে কম দেখাবো, এই যে এই পরিমাণ দেখাই, এই যে বরাবর। আচ্ছা V2 ওকে, হ্যাঁ বড় দেখাই, যে এইটাকে আমরা কি বলবো? এই যে এটাকে আমরা কি দেখলাম? V2 দেখলাম। বুঝতে পারছেন নাকি? এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে? তাহলে V2 থেকে আবার কি I2 R2, I2 এর একই দিকেই হবে। একটু ছোটো করে আরও ছোটো করে দেখানো হচ্ছিল। নেন এই যে V2, এইবার V2 দেখাবো। আপনি একে বুঝতে পারবেন, হ্যাঁ কোনটা করা লাগবে কোন বুঝতে পারবেন আপনি। V2, ঠিক আছে? V2 দেখালাম এই যে পর্যন্ত। তাহলে আমার তো টার্গেট E2তে পৌঁছানো, সব কিছু যোগ করে E2তে পৌঁছানো। তাহলে V2 থেকে বলে এই যে I2, তাই কি না? তাহলে ওই একই দিকে কি দেখাবো? I2 R2 দেখাবো। তাহলে V2 থেকে এই যে I2 এর দিকে, তাহলে এদের এই যে যোগফল সেটা কত হবে বলো? I2 R2 হবে, তাই কি না? তার সাথে কত হবে? এই যে I2 X2। তাহলে আপনি সেই ফাইনালি কী পেয়ে গেলেন? যোগ করে আপনি কী পেয়ে গেলেন বলেন? সেই E2 পেয়ে গেলেন। কোনো কাবজা আছে বলেন? প্রাইমারি থেকে মতো টাইম আছে, দেখা দিই একটু নাও। এটা হবে R1, আর এখানে কত হবে? J(x1). নেন, তাহলে এখানে কথা হবে বলেন? VS। তাহলে VS ইকুয়াল টু কথা হবে বলেন? ফার্স্টে কি বলেন? E1 প্লাস কথা হবে বলেন? I1 R1 প্লাস J(I1 X1), তাই কি না? তাহলে E1 কোন এদিকে? E1 তো আছেই, তাহলে এখন কি I1 R1? I1 কোন দিকে বলেন? I1 তো করায় নাই। I1 কত হবে? এই দুই কারেন্টের যোগফল হবে কি? এই যে I1 আর I0, এই দুটোর যোগফল হবে কি বলেন? I1 হবে। তাহলে যোগ করো, এই যে এখানে এটা দুটো যোগ করবো। না মাঝখানে করবো, যত ঠিকঠাক করে করি। কি বন্ধ হয়ে গেছে নাকি মোবাইল? হওয়ার পথে না, এটাকে আমরা কি বলতে পারি? I1, তাই কি না? তাহলে ওই দিকেই কি দেখাবো বলো? এই যে এই দিকেই, এই যে I1 এর দিকে না, তাহলে ওই দিকেই আমরা এই যে I1 R1 দেখালাম। সমস্যা আছে কোনো বলো? I1 R1, এখন I1 X1 না? তাহলে এর সাথে কত ডিগ্রি? 90 ডিগ্রি বরাবর না? তাহলে তুমি ধরো এটাকে বেশি ধরো, এই যে এখানে দেখাও, এটাকে কি বলো? I1 X1।
তাহলে এই যে দুটো যোগ করে দিলাম, বিএস ম্যাস হয়ে গেল। আর এই যে এদের মধ্যকার এই যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা কি বলি? পারফেক্ট অ্যাঙ্গেল। কোনো খুব কঠিন কাজ? তাহলে আপনার বাসায় কি কাজ থাকলো? এখানে পিওর ক্যাপাসিটিভ না দিয়ে ক্যাপাসিটিভ লোড দিয়ে আসবে, বুঝতে পারছেন? পারা যাবে তো নাকি? তাহলে এভাবে দেখবেন, আপনারা অনেকবার আঁকাবেন। আমার কাছে দেখে মনে হচ্ছে খুবই সোজা, যখন আঁকাইতে যাবে তখন আসলে বুঝতে পারবে যে আসলে বেগ কত, বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে, এই ভিডিও থাকবে। হ্যাঁ, যে একজন আরেকজনের উপর যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সবগুলোই দেখালাম, নো লোড, শর্ট সার্কিট, পিওর ইন্ডাকটিভ লোড, সব কিছু আমরা দেখালাম, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এই লেকচারে দেবো আবার এইভাবে তো আঁকানোর প্রসেস আমরা দেখলাম, তাই কি না? এটা হচ্ছে সব অন সাইডেড, প্রাইমারি সেকেন্ডারি সব এক সাইডে। কিন্তু আমি গতবার যে লেকচার নিয়েছিলাম সেটা কি প্রাইমারি এক সাইডে, সেকেন্ডারি কি আর এক সাইডে, বুঝতে পারছেন? আপনারা এটা শিখবেন, এটা শিখবেন। হ্যাঁ, এটা ইজি আছে। আর ওইটা আমি তারপর আপলোড করে দেবো, যদি কেউ দেখতে চায় দেখতে পারো কীভাবে কীভাবে আঁকাইছে, বুঝতে পারছো? ওখানে পার্থক্য কি দেখো, আমরা E2 আর E1কে একই দেখে দেখাচ্ছিলাম, ওখানে E1 এর দিকে হলে E2 উল্টা দিকে, মানে এইটাই জাস্ট কোন দিকে হবে বলো? এটাই জাস্ট কোন দিকে হবে? উল্টা দিকে। আবার আমি বলছি কি এই কারেন্টটা এই কারেন্ট একই দিকে না? তাহলে I2 যদি এই দিকে হয় তাহলে I1 হবে কোন দিকে বলো? তার উল্টা দিকে। দেখো একটু জাস্ট দেখো, দেখে রাখো যদি আগে আর কি, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত, হ্যাঁ।